হাই স্টুডেন্টস, সবাই কেমন আছিস? সবাই কেমন শীত এনজয় করছিস? দেখ, শীত এনজয় করতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন টুপি ফুপি পরে তোদের ক্লাস নিতে আসছি। একটা অদ্ভুত দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই। এই ঠান্ডাটাকে সহ্য করতে গেলে তো বেশ বর্ম পরেই আসতে হবে তোদের সামনে। তোদের ওখানে শীত কেমন পড়লো সবাই জানাস। শীত কেমন এনজয় করছিস? তোদের ওখানে শীত কেমন পড়লো, কি করে কাটাচ্ছিস, কমেন্ট করে জানাস। তো আজকের ক্লাসটা কি নিয়ে চলছে? আজকের আমি নিয়ে এসেছি তোদের জন্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তার আজকের পার্ট 1 লেকচার আসতে চলেছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড বাংলায় যাকে বলা হয় জটিল যৌগ বা জটিল লবণ। তো আজকের এই চ্যাপ্টারটি আমরা শুরু করছি এবং এই চ্যাপ্টারটি আমরা খুব ভালো করে এই ক্লাসে বুঝবো, যাতে সামনের যে সেমিস্টার 4 আছে সেখানে ভালো করে আমরা একটা পরীক্ষা দিতে পারি বা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোকে উত্তর দিতে পারি। তো চলো আমরা শুরু করে দিই। চল শুরু করি। শুরু করার আগে একটু চেঞ্জ করতে হবে। চল, তো চ্যাপ্টারটি কোথা থেকে শুরু হচ্ছে আমাদের? চ্যাপ্টারটি কোথা থেকে শুরু হচ্ছে আমাদের? চল, ইন্ট্রোডাকশন। তো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। তো চ্যাপ্টার আমার শুরু হচ্ছে সিম্পল সল্ট দিয়ে বা সরল লবণ কাকে বলে। সিম্পল সল্ট, সিম্পল সল্ট। প্রশ্ন হচ্ছে, স্যার কারা সিম্পল সল্ট, কারা সরল লবণ? তোরা জানিস? তোরা সরল লবণ চিনিস, তোরা সিম্পল সল্ট চিনিস। কি কি আছে? NaCl, KCl, তারপরে MgCl2, তারপরে Na2SO4, NaNO3, CH3COONA, KCN, K2SO4, এরকম প্রচুর প্রচুর ইত্যাদি। এরা হচ্ছে কি সিম্পল সল্ট বা সরল লবণ। সাধারণত সরল লবণ 3 রকম হয়ে থাকে: নর্মাল সল্ট, অ্যাসিডিক সল্ট অ্যান্ড বেসিক সল্ট। তো ছেড়ে দেয়, অত ডিটেলসে গিয়ে আমাদের লাভ নেই, কারণ আমরা চ্যাপ্টারটি পড়ছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এমন একটা কম্পাউন্ড যার ভেতর কি আছে, অসমযোজী বন্ধন আছে। তো আমাদের সিম্পল সল্ট নিয়ে অত জেনে লাভ নেই। এবার এই সিম্পল সল্ট বা সরল লবণ আমরা কিভাবে তৈরি করি? আমরা তৈরি করি অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে, বা যাকে বলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি? সিম্পল সল্ট তৈরি করে থাকি। যেমন আমি যদি NaCl তৈরি করতে চাই, তাহলে আমি কি নেব? তার জন্য আমাকে নিতে হবে একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস তার সঙ্গে নিতে হবে একটা অ্যাসিড HCl। তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? NaCl প্লাস ওয়াটার, NaCl প্লাস ওয়াটার। এবং NaCl একটা কি সরল লবণ। তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয় কি সরল লবণ, এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যে তাপটাকে আমরা কি বলি? হিট অফ নিউট্রালাইজেশন, যেটা আমরা থার্মোডায়নামিক্সে পড়েছি। হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ নিউট্রালাইজেশন, যেটা আমরা থার্মোডায়নামিক্সে পড়েছি। তো এইভাবে আমরা কি করি? সরল লবণ বা সিম্পল সল্ট তৈরি করে থাকি। এবার নেক্সট তাহলে সিম্পল সল্টের সাথে স্যার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কি সম্পর্ক? সিম্পল সল্টের সাথে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কি সম্পর্ক? তো চলো দেখি। বলছে যখন দুই বা ততোধিক সিম্পল সল্ট একটা নির্দিষ্ট ওজন অনুপাতে মেশালে, সিম্পল সল্ট প্লাস অ্যানাদার সিম্পল সল্ট, তাহলে দুই বা ততোধিক সিম্পল সল্টকে আমি একটা নির্দিষ্ট ওজন অনুপাতে মেশালে একটা অ্যাডিশন কম্পাউন্ড বা মলিকুলার কম্পাউন্ড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যাডিশন কম্পাউন্ড, বা যাকে আমরা বলতে পারি অর মলিকুলার কম্পাউন্ড। অ্যাডিশন কম্পাউন্ড বা মলিকুলার কম্পাউন্ড তৈরি হয়। এই মলিকুলার কম্পাউন্ড আবার দু রকম। মলিকুলার কম্পাউন্ড আবার
দু রকম। একটাকে কি বলছে? একটাকে বলছে ডাবল সল্ট, ডাবল সল্ট, আর বাংলায় বলছে দ্বিলবণ, দ্বিলবণ, যুগ্ম লবণ, দ্বৈত লবণ, এরা হচ্ছে ডাবল সল্ট। এর একটা ভাগ হচ্ছে তোর, যেটা নিয়ে আমার চ্যাপ্টার, সেটা হচ্ছে কমপ্লেক্স সল্ট অর কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কারণ এই ধরনের লবণে অসমযোজী বন্ধন দেখা যায়, তাই এদেরকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এবার এই ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্টের মধ্যে পার্থক্যটা কোথায়? বলছে সেই সমস্ত অ্যাডিশন কম্পাউন্ডকে ডাবল সল্ট বলা হবে। কোন অ্যাডিশন কম্পাউন্ডকে আমরা ডাবল সল্ট বলবো? বলছে জলীয় দ্রবণে যে অ্যাডিশন কম্পাউন্ডের সমস্ত আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে, সমস্ত আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে, তখন সেই অ্যাডিশন কম্পাউন্ডকে আমরা বলবো কি? ডাবল সল্ট। এটা কেন হয় স্যার? তার কারণ এক্ষেত্রে অ্যাডিশন কম্পাউন্ডের সমস্ত আয়ন জলীয় দ্রবণে আয়নিত হয়ে যায়, অর্থাৎ অ্যাডিশন কম্পাউন্ডটি সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, সম্পূর্ণভাবে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে আয়ন উৎপন্ন করে, এবং যার ফলে ওর প্রত্যেকটি আয়ন ওর উপাদান টেস্টে বা পজিটিভ টেস্টে সাড়া দেয়। কিন্তু কমপ্লেক্স সল্ট কাদের বলবো? যে সমস্ত অ্যাডিশন কম্পাউন্ড জলীয় দ্রবণে অ্যাডিশন কম্পাউন্ডের সবকটা আয়ন পজিটিভ টেস্ট দেবে না, কিছু আয়ন পজিটিভ টেস্ট দেবে, কিছু আয়ন পজিটিভ টেস্ট দেবে না, সেই সমস্ত অ্যাডিশন কম্পাউন্ডকে বলা হয় কি? কমপ্লেক্স সল্ট। আমি আবার বলছি যে কোন অ্যাডিশন কম্পাউন্ডগুলোকে ডাবল সল্ট বলবো? বলছে জলীয় দ্রবণে যে সমস্ত অ্যাডিশন কম্পাউন্ডের সমস্ত আয়ন পজিটিভ টেস্ট দেয়। এর কারণ কি? কারণ এই লবণগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নে ভেঙে যায়, সেটাই হচ্ছে কারণ। কিন্তু যে সমস্ত অ্যাডিশন কম্পাউন্ড জলীয় দ্রবণে সব আয়ন পজিটিভ টেস্ট দেয় না, কিছু আয়ন পজিটিভ টেস্ট দেয়, কিছু আয়ন পজিটিভ টেস্ট দেয় না, তো তাদেরকে বলা হয় কি? কমপ্লেক্স সল্ট। স্যার একটা উদাহরণ দিয়ে বোঝান। হ্যাঁ বেটা, উদাহরণ দিয়ে তো বোঝাবো। তো চলো আমরা এবার ডাবল সল্টের মধ্যে ঢুকে গেলাম। ডাবল সল্ট কি? যেটা কঠিন অবস্থায় নিজের আইডেন্টিটি বজায় রাখতে পারলেও জলীয় দ্রবণে ওর আইডেন্টিটিটা কি করে? লুজ করে ফেলে, ওর আইডেন্টিটি বা সত্তাটা বজায় রাখতে পারে না। এবং জলীয় দ্রবণে কি হয়? এই সমস্ত লবণগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে উপাদান আয়ন উৎপন্ন করে। তাই জলীয় দ্রবণে ডাবল সল্টের প্রত্যেকটি আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেয়, তাই জলীয় দ্রবণে ডাবল সল্টের প্রত্যেকটি আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেয়। একটা উদাহরণ দিলে আরো বেটার বুঝতে পারবি। যেমন একটা সিম্পল সল্ট নিলাম K2SO4, তার সাথে আর একটা সিম্পল সল্ট নিলাম Al2SO4 এর হোল 3, এর সঙ্গে 24 অণু জল যোগ করলাম, করে একে কি করলাম? কুল করলাম, ঠান্ডা করলাম। সবচেয়ে বড় কথা, এই যে টেস্ট আমি দেখাচ্ছি, এই টেস্টটা তোরা প্র্যাকটিক্যালে করেছিস। কোথায় প্র্যাকটিক্যালে? পটাশ অ্যালামের কেলাস প্রস্তুতি তোরা 11-এর শুরুতেই এই প্র্যাকটিক্যালটি করেছিস, যেখানে তোরা K2SO4 অ্যালুমিনিয়াম সালফেট এবং জল যোগ করে ওটাকে কি করতে দিয়েছিস? ঠান্ডা করতে দিয়েছিস। দিলে কি হবে? তাহলে এই একটা সিম্পল সল্ট একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে কি তৈরি করছে? একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করছে। সেটা কি? K2SO4 Al2SO4 এর হোল 3.24H2O, একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করছে। এবার এই অ্যাডিশন কম্পাউন্ডকেই আমরা বলছি ডাবল সল্ট। এই অ্যাডিশন কম্পাউন্ডটাকেই আমরা বলছি ডাবল সল্ট। কেন স্যার? তার কারণ জলীয় দ্রবণে এই সল্টটির প্রত্যেকটি আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেয়, বা জলীয় দ্রবণে, মানে যদি আমি এখানে অ্যাকোয়াস সলিউশন নিই,
এর যদি অ্যাকোয়াস সলিউশন নিই দেখব প্রত্যেকটি সম্পূর্ণভাবে উপাদান আয়নে বিয়োজিত হয়ে যাবে। মানে এখানে K+ পাবো, SO4 2- পাবো এবং অ্যালুমিনিয়াম 3+ পাবো। অর্থাৎ এই সল্টটি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, সম্পূর্ণভাবে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায় এবং উপাদান আয়নে ভেঙে যায়। আর যেহেতু উপাদান আয়নে ভেঙে যায় তাই ওর প্রত্যেকটি আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে, ওর প্রত্যেকটি আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে। যেমন আমি যদি ওর জলীয় দ্রবণ নিয়ে পটাশিয়ামের টেস্ট করি সাড়া দেবে, সালফেট আয়নের টেস্ট করি সাড়া দেবে, অ্যালুমিনিয়ামের টেস্ট করি সাড়া দেবে, মানে ওর প্রত্যেকটি উপাদান আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে। তাই একে আমরা বলছি ডাবল সল্ট, তাই একে আমরা বলছি ডাবল সল্ট। দেখ এই সল্টটা কি কি আয়ন দিয়ে তৈরি? পটাশিয়াম দিয়ে তৈরি, SO4 2- দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এই তিনটে আয়ন দিয়েই কিন্তু এই সল্টটি তৈরি এবং এই তিনটে আয়ন তার পজিটিভ টেস্টে সাড়া দেবে যখন এর জলীয় দ্রবণ নেব। যখন এর জলীয় দ্রবণ নেব এই তিনটে আয়নই তার পজিটিভ টেস্টে সাড়া দেবে। কেন? কারণ এই সল্টটি জলীয় দ্রবণে কী হবে? সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ফ্রি আয়ন তৈরি করবে। তাই ফ্রি আয়ন তৈরি করবে, অর্থাৎ পটাশিয়াম আয়ন তৈরি করবে, সালফেট আয়ন তৈরি করবে, অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করবে। সেই জন্য এই তিনটে আয়নই ওর পজিটিভ টেস্টে কী হবে? সাড়া দেবে। তো সেই কারণে এই সল্টটাকে আমরা কি বলছি? ডাবল সল্ট। এর নাম কি? পটাশ অ্যালাম। এর নাম কি? পটাশ অ্যালাম। এছাড়া আর একটা খুব পরিচিত ডাবল সল্ট আছে যেটা তোরা টাইট্রেশনের সময় ইউজ করে থাকিস, সেটা হচ্ছে মোহর সল্ট বা মোর লবণ। মোহর বলে না, মোর লবণ, মোর লবণ। এটাও তোদের কাছে খুব ফেমাস বা পরিচিত সল্ট যেটা তোরা টাইট্রেশনের সময় ব্যবহার করে থাকিস। সেটা কি? FeSO4 ডট NH4 হোল টু SO4 ডট 6H2O। এইটা হচ্ছে মোহর সল্ট, একটা ডাবল সল্ট, কারণ এর প্রত্যেকটি উপাদান আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে। যেমন আয়রন তার টেস্টে সাড়া দেবে, সালফেট তার টেস্টে সাড়া দেবে, অ্যামোনিয়াম আয়ন তার টেস্টে সাড়া দেবে। প্রত্যেকটি উপাদান আয়ন কী হবে? তার পজিটিভ টেস্টে সাড়া দেবে। এবার চলে আসি আমি দ্বৈত লবণ বা যুগ্ম লবণ বুঝলাম। এবার চলে আসি আমার আসল জিনিস, যেখান থেকে আমার চ্যাপ্টারটি, যেটা নিয়ে আমার চ্যাপ্টারটি, সেটা হচ্ছে জটিল আয়ন। সেটা হচ্ছে জটিল আয়ন বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো জটিল আয়নের ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় নিজেদের স্বাধীন সত্তা বজায় রাখে। মানে জটিল লবণগুলি জলীয় দ্রবণে নিজেদের আইডেন্টিটি লুজ করে না, অর্থাৎ ওরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় না। তাই এদের জলীয় দ্রবণ সবকটা আয়নের পজিটিভ টেস্টে সাড়া দেয় না। কিছু আয়নের পজিটিভ টেস্টে সাড়া দেয়, কিছু আয়নের পজিটিভ টেস্টে সাড়া দেয় না। প্রত্যেকটি উপাদান আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেয় না জটিল যৌগের ক্ষেত্রে, কিন্তু ডাবল সল্টের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেয়। তো এখানে দেখি একটা সিম্পল সল্ট নিই, FeCN2, FeCN2 একটা সিম্পল সল্ট, প্লাস আমি এর সঙ্গে নিলাম KCN 4KCN আর একটা সিম্পল সল্ট। একটা নির্দিষ্ট ওজন অনুপাতে মেশালাম, একটা নির্দিষ্ট ওজন অনুপাতে মেশালে কি হবে? একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে। সেটা কি? K4FeCN6 এইরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, এইরকম একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে। এবার আমি যদি এর অ্যাকোয়াস সলিউশন তৈরি করি, তাহলে দেখব এর প্রত্যেকটি উপাদান আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে না। অর্থাৎ পটাশিয়াম আয়রন সায়ানাইড প্রত্যেকটি উপাদান আয়ন পজিটিভ টেস্টে সাড়া দেবে না। শুধুমাত্র দেখব পটাশিয়াম পজিটিভ টেস্ট দিচ্ছে কিন্তু আয়রন এবং সায়ানাইড পজিটিভ টেস্টে সাড়া দিচ্ছে না। তার কারণ কি স্যার? তার কারণ এই যে থার্ড ব্র্যাকেট বা এই যে স্কোয়ার ব্র্যাকেট, এর মধ্যে যে অংশটা আছে অর্থাৎ FeCN6, এটাকে বলা হয় জটিল যৌগের জটিল অংশ। এই জটিল অংশটা জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয় না,
কিন্তু এই থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে, অর্থাৎ সেটা বাম দিকেও থাকতে পারে, অর্থাৎ ডান দিকেও থাকতে পারে, অর্থাৎ ওই থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যারা থাকবে তারাই শুধুমাত্র আয়নে বিয়োজিত হবে, কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তারা আয়নে বিয়োজিত হবে না, এটাই কারণ। তাহলে এটাকে যদি আয়নে ভাঙি, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে পটাশিয়াম আছে, তাই আমি পাবো 4K+, আর পাবো FeCN হোল 6 4-। তাহলে জটিল যৌগের বৈশিষ্ট্যটা কি? জটিল যৌগের ক্ষেত্রে এই থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকুনি থাকে, যাকে বলা হয় জটিল অংশ, সেটা জলীয় দ্রবণে উপাদান আয়নে ভাঙবে না। কিন্তু এই থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারাই কি হয়, আয়নে ভাঙে। সেটা বাম দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে। যেমন এবার জলীয় দ্রবণ নিয়ে যদি টেস্ট শুরু করো, তাহলে দেখবে শুধুমাত্র পটাশিয়াম তার পজিটিভ টেস্ট দিচ্ছে, কিন্তু আয়রন CN- পজিটিভ টেস্ট দিচ্ছে না। কিন্তু এই টোটালটা একটা টেস্ট দিচ্ছে, এই টোটাল অ্যানায়নটা FeCN হোল 6 4-, এই কম্বিনেশনের যে অ্যানায়ন, এই যে কম্বিনেশন অ্যানায়ন, সেটা পজিটিভ টেস্টে সাড়া দিচ্ছে। কিন্তু কখনোই Fe2+ আর CN- আলাদা টেস্ট দিচ্ছে না, আলাদা টেস্ট দিচ্ছে না, এরা মিলে একটা টেস্ট দিচ্ছে, এরা মিলে একটা টেস্ট দিচ্ছে, এরা মিলে একটা টেস্ট দিচ্ছে। চল, তাহলে এটাই হচ্ছে কি আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেখানে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ, যাকে বলছি জটিল অংশ, সেটা জলীয় দ্রবণে উপাদান আয়নে বিয়োজিত হয় না, কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারা উপাদান আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে, তারা উপাদান আয়নে বিয়োজিত হচ্ছে। আচ্ছা, এছাড়া আরও অনেক আছে জটিল লবণ, তোমরা দেখতে পারো CuNH3 হোল 4 SO4, এরকম প্রচুর আমার আসবে, এক এক করে আমি প্রচুর জটিল যৌগ পাবো বা জটিল লবণ পাবো। তাহলে এই ছিল আমার ডাবল সল্ট, এই ছিল আমার কমপ্লেক্স সল্ট। নেক্সট আমরা এই চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু বেসিক টার্ম সম্বন্ধে জেনে নেব, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। তো চলো, তো আমি এখানে দুটো জটিল লবণের উদাহরণ লিখছি। কি কি লিখছি? K4 FeCN হোল 6, আর ধর নিলাম CO বা ধর CuNH3 হোল 4 2+, সরি 2+ নয়, এখানে একটা SO4 নিয়ে নিই, তাহলে জিনিসটা ইয়ে হবে SO4। তো আমি এখানে দুটো জটিল লবণ নিলাম। এবার তুমি যদি দেখো, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ, যারা জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হচ্ছে না, অর্থাৎ জটিল লবণের জটিল অংশ, এইটুকুনি অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। এই যে এইটুকুনি অংশ, এই যে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি কোঅর্ডিনেশন এন্টিটি। এটার নাম কি? কোঅর্ডিনেশন এন্টিটি। বাংলায় কি বলে? স্ববর্গীয় স্তর। স্ববর্গীয় স্তর, বাংলায় একে কি বলে? স্ববর্গীয় স্তর। অর্থাৎ ওটা হচ্ছে নন আয়োনাইজেবল রিজিয়ন, কারণ ওর ভিতরে থাকা অংশ আয়নে ভাঙে না, নন আয়োনাইজেবল রিজিয়ন হলো। এবার এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে, অর্থাৎ এখানে 4টে পটাশিয়াম যারা আয়নে ভেঙে যায়, এটাকে বলা হয় কাউন্টার আয়ন। কি বলা হচ্ছে? কাউন্টার আয়ন। বা এই যে SO4, এটাকে বলা হচ্ছে কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন, কাউন্টার আয়ন হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে উপাদান আয়নে ভেঙে যায়। আমরা দেখেছি থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারা উপাদান আয়নে ভেঙে যায়, তাদেরকে আমরা কি বলি? কাউন্টার আয়ন। অর্থাৎ এটা হচ্ছে আয়োনাইজেবল রিজিয়ন, এটা হচ্ছে আমার আয়োনাইজেবল রিজিয়ন হলো। এবার আবার আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসি, এবার আমি যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে আসলাম, তখন আমি কি দেখতে পাচ্ছি? একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কপার আর আয়রন, আমি দেখতে পাচ্ছি কপার আর আয়রন
যারা হচ্ছে কি একটা কেন্দ্রীয় ধাতু, যারা হচ্ছে একটা কেন্দ্রীয় ধাতু। তাহলে এখানে আর একটা কি আছে, তাহলে এই Fe বা কপারকে আমি কি বলবো, কেন্দ্রীয় ধাতু, সেন্ট্রাল মেটাল আয়ন অর অ্যাটম। যদি কপার বা আয়রনের চার্জ 0 হয় তখন তাকে আমরা বলবো সেন্ট্রাল মেটাল অ্যাটম। আর যখন কপার বা আয়রনের চার্জ 0 হলো না, হয়তো +1 হলো, +2 হলো, +3 হলো, তখন আমরা ওকে বলবো সেন্ট্রাল মেটাল আয়ন। তাহলে আমরা আর কি পেলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। এবার আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে 6টা CN- যুক্ত আছে। আর এখানে এখানে কপারের সঙ্গে 4টে অ্যামোনিয়া যুক্ত আছে। অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে যে গ্রুপগুলি বা যে অ্যাটমগুলি সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। মানে এখানে 6টা CN আর এখানে 4টে অ্যামোনিয়া, একে আমি কি বলবো, লিগ্যান্ড বা সংলগ্নক। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটাকে আমি কি বলছি, লিগ্যান্ড। কি বলছি, লিগ্যান্ড, লিগ্যান্ড। এবং এই এই লিগ্যান্ডগুলি মেটাল আয়নের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই লিগ্যান্ডগুলি মেটাল আয়নের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তাই পুরো কম্পাউন্ডের নাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এবার যদি ভালো করে দেখি, এখানে দুটো সংখ্যা দেখতে পাবো, একটা হচ্ছে 6, অর্থাৎ 6টা CN- কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন তৈরি করেছে। আর একটা জায়গায় দেখতে পাবো 4, অর্থাৎ 4টে অ্যামোনিয়া কপারের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এই 6 আর 4 সংখ্যাটাকে কি বলা হয়, এই 6 আর 4 সংখ্যাটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার বাংলায় বলে সবর্গাঙ্ক সংখ্যা, সর্বগাঙ্ক নয়, সবর্গাঙ্ক সংখ্যা, সবর্গাঙ্ক সংখ্যা। অর্থাৎ সেন্ট্রাল মেটাল আয়নকে 6টা CN- ঘিরে রয়েছে, বা সেন্ট্রাল মেটালের সঙ্গে 6টা CN- 6টা অসমযোজী বন্ধন তৈরি করেছে। এই সংখ্যাটাকেই আমি কি বলছি, কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা। সবর্গাঙ্ক, নট সর্বগাঙ্ক, সবর্গাঙ্ক সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার। এই সংখ্যাগুলোই হলো কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে চলো আমরা তাহলে কিছু বেসিক টার্ম শিখলাম। এবার সেই বেসিক টার্মগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব 1 বাই 1। নেক্সট আমরা চলে আসছি লিগ্যান্ড। এই জটিল যৌগ বা কোঅর্ডিনেশন চ্যাপ্টারে সবচেয়ে ভাইটাল টপিক হচ্ছে লিগ্যান্ড। প্রতিটা ক্ষেত্রে মানে এই লিগ্যান্ড পড়ানোর পর, মানে এই লিগ্যান্ড টপিকের পর যে কটা টপিক তোর কাছে এই মুহূর্তে আসবে, প্রত্যেকটা টপিককে ভালো করে বুঝতে গেলে এই লিগ্যান্ড তোকে ভালো করে বুঝতে হবে। লিগ্যান্ড সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, তবেই এর পরে যে টপিকগুলো আসবে তার উপর তুই একটা ভালো ক্যাপচার করতে পারবি। তো চল, লিগ্যান্ড। লিগ্যান্ড কি বলছে, আমরা দেখেছি ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে বা সবর্গীয় স্তরে, সবর্গীয় স্তরে, সবর্গীয় স্তরে যেসব প্রশম অণু বা আয়ন ইলেকট্রন জোড় দান করে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণুর সঙ্গে যুক্ত হয়, তাদেরকে আমরা কি বলি, লিগ্যান্ড বলি। এখানে এক্সট্রা আছে গৌণ যোজ্যতাকে পরিপৃক্ত করে, গৌণ যোজ্যতাকে পরিপৃক্ত করে, গৌণ যোজ্যতাকে পরিপৃক্ত করে মানে লিগ্যান্ডগুলি জটিল যৌগের গৌণ যোজ্যতার জন্য দায়ী, গৌণ যোজ্যতার জন্য দায়ী। মানে যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকবে ওর গৌণ যোজ্যতা তাই হবে, তাই বলা হয় গৌণ যোজ্যতাকে পরিপৃক্ত করে বা স্যাটিসফাই করে। তাহলে কি বললাম, সবর্গীয় স্তরে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত প্রশম অণু আয়নও হতে পারে, সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সেই সমস্ত গ্রুপ অণু বা পরমাণু বা আয়নগুলিকে আমরা কি বলবো, লিগ্যান্ডস বলবো। কি বলবো, লিগ্যান্ডস বলবো। যেমন এক্ষেত্রে আমরা কি দেখেছি, এক্ষেত্রে আমরা দেখেছি 6টা CN- অর্থাৎ 6টা আয়ন সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত আছে, তাই CN এখানে লিগ্যান্ড। এখানে কি দেখেছি, 4টে অ্যামোনিয়া মানে 4টে প্রশম অণু
কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে কি আছে, যুক্ত আছে, তাই অ্যামোনিয়া হচ্ছে কি লিগ্যান্ড। তার মানে একটা জিনিস পরিষ্কার, লিগ্যান্ড আমি তাকেই বলবো যেটা সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত আছে, যেটা সেন্ট্রাল মেটালের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এবং আরও ভাইটাল কথা, লিগ্যান্ড আমার থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে, লিগ্যান্ড আমার থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে। ধর আমি একটা কম্পাউন্ড লিখছি সিও, ধর লিখছি NH3 Cl2Cl। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, চারটে অ্যামোনিয়া আছে, তাহলে এই চারটে অ্যামোনিয়া লিগ্যান্ড। থার্ড ব্র্যাকেটের মধ্যে আর কি আছে, দুটো ক্লোরিন আছে, এই দুটো ক্লোরিন লিগ্যান্ড হিসাবে কাজ করবে। কিন্তু যে লিগ্যান্ডটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, সরি, যে ক্লোরিনটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, যে ক্লোরিনটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে সেটা কিন্তু লিগ্যান্ড নয়। যে ক্লোরিনগুলো, মানে যে দুটো ক্লোরিন থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তারাই লিগ্যান্ড, তারাই লিগ্যান্ড। মানে এখানে দুটো ক্লোরিন লিগ্যান্ড, কিন্তু এই ক্লোরিনটি লিগ্যান্ড নয়। লিগ্যান্ড হতে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে, লিগ্যান্ড হতে গেলে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে ওর গৌণ যোজ্যতাকে পরিপৃক্ত করতে হবে বা স্যাটিসফাই করতে হবে। তো অত বোঝার দরকার নেই, সোজা কথায় আমরা দেখব থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত প্রসম অণু বা আয়ন আছে তারাই লিগ্যান্ড, আর থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে তারা লিগ্যান্ড নয়। যেমন এখানে চারটে অ্যামোনিয়া থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, লিগ্যান্ড। এখানে দুটো ক্লোরিন থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, লিগ্যান্ড। কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে যে ক্লোরিনটা আছে সেটা লিগ্যান্ড নয়, সেটা লিগ্যান্ড নয়। চল নেক্সট, এবার আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস। এবার আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস। ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস। তো আমরা প্রথমে চার্জের ভিত্তিতে লিগ্যান্ডগুলোকে শ্রেণীবিভাগ করব, চার্জের ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করব। তো আমরা যখন চার্জের ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করছি, তখন চার্জের ভিত্তিতে লিগ্যান্ডগুলিকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি। এক, লিগ্যান্ডের চার্জ যদি নেগেটিভ হয় তাহলে অ্যানায়নিক লিগ্যান্ড, তাহলে অ্যানায়নিক লিগ্যান্ড মানে লিগ্যান্ডের চার্জ কি হবে, নেগেটিভ হবে। লিগ্যান্ডের চার্জ যদি পজিটিভ হয় তাহলে ক্যাটায়নিক লিগ্যান্ড। আর লিগ্যান্ডের চার্জ যদি জিরো হয়, লিগ্যান্ডের চার্জ যদি জিরো হয় তাহলে তারা প্রশম লিগ্যান্ড বা নিউট্রাল লিগ্যান্ড, তারা প্রশম লিগ্যান্ড বা নিউট্রাল লিগ্যান্ড। চলো তাহলে অ্যানায়নিক লিগ্যান্ডের উদাহরণ কি, যেমন এক্স মাইনাস, এক্স মাইনাস মানে হ্যালাইড আয়ন, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, F মাইনাস, তারা সব পড়ছে এক্স মাইনাসের মধ্যে। আর কি, দেখো নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ থাকলেই তারা অ্যানায়নিক লিগ্যান্ড, যে লিগ্যান্ডের চার্জ নেগেটিভ তারাই হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড। NH2 মাইনাস, SO4 2 মাইনাস, CO3 2 মাইনাস, CN মাইনাস, C2O4 2 মাইনাস, অক্সালেটো। তারপরে AC মাইনাস, অ্যাসিটাইল অ্যাসিটেটো, অ্যাসিটাইল অ্যাসিটেটো। তারপরে CH3C মাইনাস, অ্যাসিটেটো, অ্যাসিটেটো। তারপরে OH মাইনাস, হাইড্রক্সিডো। ওকে, তারপরে NO2 মাইনাস, নাইট্রেটো, NO3 মাইনাস, নাইট্রেটো। এরা সব হচ্ছে কি অ্যানায়নিক লিগ্যান্ড। এরকম প্রচুর আছে যেখানে লিগ্যান্ডের চার্জ কি নেগেটিভ। ক্যাটায়নিক লিগ্যান্ড কি, যেখানে লিগ্যান্ডের চার্জ পজিটিভ, যেমন NH2NH3 প্লাস, হাইড্রাজিনিয়াম লিগ্যান্ড। তারপরে NO প্লাস, নাইট্রোসোনিয়াম আয়ন। এদের নামগুলো কেন এরকম আসছে সেটা আমি পরে তোদের বলে দেবো যখন IUPAC পড়াবো, যখন IUPAC পড়াবো। আচ্ছা নয়, আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি, NO2 প্লাস, নাইট্রোনিয়াম আয়ন। সাধারণত ক্যাটায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে নামের শেষে ইয়াম যুক্ত করা হয়, তাই এর নাম হয়েছে হাইড্রাজিনিয়াম, নাইট্রোসোনিয়াম, নাইট্রোনিয়াম। আর অ্যানায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে লাস্টে যদি ই থাকে, লাস্টে যদি ই থাকে সেটাকে রিপ্লেস করে ও বসাতে হয়, সেটাকে রিপ্লেস করে ও বসাতে হয়। যেমন যেমন এটা হচ্ছে সালফেট, এটা হচ্ছে SO4 2 মাইনাসটা কি
সালফেট। তো ইটাকে বাদ দিয়ে ও বসা, ইটাকে বাদ দিয়ে ও বসালে তাহলে নাম কি হয়ে যাবে? সালফেটো। এইভাবে অ্যানায়নিক লিগ্যান্ডের নাম আসে। যেমন এটা কার্বনেট, ই কে বাদ দিয়ে ও বসালে কার্বনেটো। এর নাম সায়ানাইড, ই কে বাদ দিয়ে ও বসালে সায়ানিডো। যেমন আমি যদি Cl মাইনাস নিই, Cl মাইনাস নিই ক্লোরাইড, ই কে বাদ দিয়ে ও বসা ক্লোরিডো। তারপরে C2O4 2 মাইনাস অক্সালেট, ই কে বাদ দিয়ে ও বসা তাহলে হবে অক্সালেটো। এইভাবে নামগুলো আসে, এইভাবে নামগুলো আসে। নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড যেমন NH3, যেখানে লিগ্যান্ডের চার্জ হচ্ছে 0, CO, তারপরে H2O, H2O, তারপরে আর কি EN, EN, তারপরে ধর PPH3। এরা সব কি? এরা সব হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এবং নিউট্রাল লিগ্যান্ডের নাম তাদের প্রচলিত নামেই লেখা হয়। যেমন NH3 কে বলা হয় অ্যামিন, অ্যামিন। সিওটাকে লেখা হয় কার্বনিল, H2ওটাকে লেখা হয় অ্যাকোয়া, সেই জন্য আসে অ্যাকোয়াগার্ড, অ্যাকোয়াগার্ড, অ্যাকোয়া। অ্যাকোয়া। তারপর ইএনটাকে আমরা বলি ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন বা ইথেন 1,2 ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। তারপরে পিপিএসটিকে কি বলা হয়? ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন। এইভাবে নামগুলো আসে, এইভাবে নামগুলো আসে। তো এই গেল চার্জের ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। এবার মেইন জায়গায় ঢুকছি। আর এক রকমভাবে লিগ্যান্ডগুলোকে শ্রেণীবিভাগ করা যায়, সেটা হচ্ছে ডেন্টিসিটির ভিত্তিতে। ডেন্টিসিটি কি স্যার? ডেন্টিসিটি কি? ডেন্টিসিটি মানে হচ্ছে নাম্বার অফ ডোনার অ্যাটমস, মানে হচ্ছে নাম্বার অফ ডোনার অ্যাটমস, নাম্বার অফ ডোনার অ্যাটমস। স্যার নাম্বার অফ ডোনার অ্যাটমস বলতে, দেখ যখন জটিল যৌগ গঠন হয় তখন লিগ্যান্ডগুলো কি হয়? সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয়। ধর এই ধর একটা সেন্ট্রাল মেটাল আয়ন, আর এই ধর NH3। এবার তুই বল এই NH3 এর, এই NH3 এর, এই NH3 যখন সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হবে তখন কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি অ্যাটমের মাধ্যমেই কি যুক্ত হবে? না, দুটি অ্যাটমের মাধ্যমে যুক্ত হবে না। যখন অ্যামোনিয়া সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হবে তখন দেখা যাবে ও নাইট্রোজেন অ্যাটমটাকে ইউজ করেছে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, হাইড্রোজেন অ্যাটমটাকেও কিন্তু ইউজ করে না, হাইড্রোজেন অ্যাটমটাকে ইউজ করে না। তাহলে জটিল যৌগ গঠনের সময় লিগ্যান্ড কি করছে? এই অ্যামোনিয়া লিগ্যান্ড কি করছে? তার নাইট্রোজেন অ্যাটমটা ইউজ করছে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে তাহলে কটা পরমাণু, তাহলে লিগ্যান্ডের মানে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কটা পরমাণু জটিল যৌগ গঠনের জন্য টেক পার্ট করছে? আমরা দেখতে পাচ্ছি একটাই নাইট্রোজেন অ্যাটম সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। তো ওই নাইট্রোজেন অ্যাটমটাকেই আমি কি বলবো? দাতা পরমাণু। অর্থাৎ লিগ্যান্ডের যে কটা পরমাণু সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয় সেটাই হয়ে যায় ওর দাতা পরমাণু। তাহলে জটিল যৌগ গঠনের সময় লিগ্যান্ডের যে কটি পরমাণু সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয় সেটাই হয়ে যায় ওর দাতা পরমাণু। আর ওর দাতা পরমাণুর সংখ্যাটাই হচ্ছে ওর ডেন্টিসিটি। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে শুধুমাত্র নাইট্রোজেন অ্যাটমটাই ইউজ হয় সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ ডোনার অ্যাটমস কত? একটা। এক্ষেত্রে নাম্বার অফ ডোনার অ্যাটমস কত? একটা। ওকে, নাম্বার অফ ডোনার অ্যাটমস কটা? কত? একটা। এবং সেটা কে? নাইট্রোজেন। তাহলে ডোনার অ্যাটমস কে? নাইট্রোজেন। যেহেতু এখানে ডোনার অ্যাটমস 1, তাই অ্যামোনিয়ার ডেন্টিসিটি হবে 1, অ্যামোনিয়ার ডেন্টিসিটি হবে 1, অ্যামোনিয়ার ডেন্টিসিটি হবে 1। আবার আমি যদি ইএন মানে ইথিলিন ডাইঅ্যামিনের দিকে তাকাই, আমি যদি ইথিলিন ডাইঅ্যামিনের দিকে তাকাই, ইথিলিন ডাইঅ্যামিন হচ্ছে এটা NH2, NH2। এখানে দুটো নাইট্রোজেন অ্যাটমের কাছে লোন পেয়ার আছে, এবং দেখা যায় ইএনটা যখন সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয়,
ইএন যখন জটিল যৌগ গঠনের সময় সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয় তখন দেখা যায় এই দুটো নাইট্রোজেন অ্যাটম ও একসাথে ইউজ করেছে, দুটো নাইট্রোজেন অ্যাটম একসাথে ইউজ করেছে জটিল যৌগ গঠনের জন্য। জটিল যৌগ গঠনের জন্য দুটো নাইট্রোজেন অ্যাটম একসাথে ইউজ করেছে। তাহলে ও কটা দাতা পরমাণু ব্যবহার করলো? স্যার, ইএন দুটো দাতা পরমাণু ব্যবহার করলো অ্যাট এ টাইম সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তার মানে এক্ষেত্রে ডেন্টিসিটি কত স্যার? এক্ষেত্রে ডেন্টিসিটি হচ্ছে 2, ডেন্টিসিটি হচ্ছে 2। ঠিক একই রকমভাবে যে লিগ্যান্ড জটিল যৌগ গঠনের সময় তার 3টে দাতা পরমাণু একই সাথে ব্যবহার করে তাহলে তার ডেন্টিসিটি 3, তার ডেন্টিসিটি 3। তো এটাই হচ্ছে ডেন্টিসিটি। ডেন্টিসিটি মানে নাম্বার অফ ডোনার অ্যাটমস, অর্থাৎ লিগ্যান্ডগুলি সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হওয়ার সময় কতগুলো অ্যাটম ব্যবহার করছে, যে অ্যাটমটি ব্যবহার করছে সেটাই হচ্ছে ওর দাতা পরমাণু, সেটাই হচ্ছে ওর দাতা পরমাণু। আর দাতা পরমাণুর সংখ্যাই হচ্ছে কি ডেন্টিসিটি, দাতা পরমাণুর সংখ্যাই হচ্ছে কি ডেন্টিসিটি। তো এই ডেন্টিসিটির ভিত্তিতে আমরা লিগ্যান্ডগুলোকে কি করব? শ্রেণীবিভাগ করব। তো ডেন্টিসিটির ভিত্তিতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। মোনোডেন্টেড বা ইউনিডেন্টেড লিগ্যান্ড মানে এক্ষেত্রে ডেন্টিসিটি হচ্ছে 1, এক্ষেত্রে ডেন্টিসিটি হচ্ছে 1। মানে এই সমস্ত লিগ্যান্ডগুলি তাদের একটাই দাতা পরমাণু ব্যবহার করে জটিল যৌগ গঠনের সময়। কে কে আছে উদাহরণে? উদাহরণে কে কে আছে? CN মাইনাস, এক্স মাইনাস মানে Cl মাইনাস Br মাইনাস, তারপরে CH3C ডবল মাইনাস, NH3H2O CO NO2 প্লাস NO প্লাস NO3 মাইনাস O2 মাইনাস S2 মাইনাস SC মাইনাস OH মাইনাস। এরা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, কারণ এরা জটিল যৌগ গঠনের সময় একটাই দাতা পরমাণু ব্যবহার করে। নেক্সট মোনোডেন্টেডের পরে আসছে বাইডেন্টেড লিগ্যান্ড। মোনোডেন্টেডের পরে আসছে বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড মানে এখানে ডেন্টিসিটি কত? এখানে ডেন্টিসিটি হচ্ছে 2। মানে এই লিগ্যান্ডগুলি জটিল যৌগ গঠনের সময় অ্যাট এ টাইম দুটো দাতা পরমাণু ব্যবহার করে, মানে একই সঙ্গে ও দুটো দাতা পরমাণু কি করে? ব্যবহার করে। তাই এরা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। উদাহরণ কি? উদাহরণ এই তো কিছুক্ষণ আগে পড়লাম, ইএন C2O4 মাইনাস, GLY মাইনাস, DMG মাইনাস, বাইপিরিডিন ACAC মাইনাস, ACAC মাইনাস মানে অ্যাসিটাইল অ্যাসিটেটো, অ্যাসিটাইল অ্যাসিটেটো, অ্যাসিটাইল অ্যাসিটেটো। তো চলো আমরা এক এক করে দেখি। ইএনটা তো আমরা এক্ষুনি দেখালাম। ইএন মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন, সেটা হচ্ছে এটা। দেখো এই যখন জটিল যৌগ গঠন করবে তখন সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যখন যুক্ত হবে তখন একই সঙ্গে তার দুটো নাইট্রোজেন অ্যাটম ইউজ করছে, একই সঙ্গে তার দুটো নাইট্রোজেন অ্যাটম ইউজ করছে মানে দুটো দাতা পরমাণু ব্যবহার করছে, তাই ওর ডেন্টিসিটি কত? 1। বা তুমি যদি C2O4 মাইনাস দেখো, C2O4 মাইনাস দেখো মানে অক্সালেটো আয়ন, সেটা কি? C মাইনাস, C মাইনাস। অর্থাৎ ও যখন জটিল যৌগ গঠন করছে তখন দুটো অক্সিজেন পরমাণু অ্যাট এ টাইম ব্যবহার করছে সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তার মানে ওর ডেন্টিসিটি কত? 2, বাইডেন্টেড। তারপরে চলে এসো GLY মাইনাস, গ্লাইসিনেটো আয়ন, গ্লাইসিনেটো আয়ন, গ্লাইসিনেটো মানে এটা গ্লাইসিন থেকে পাওয়া যায়, গ্লাইসিন থেকে পাওয়া যায়। অ্যাকচুয়ালি গ্লাইসিন কি? CH2COOH, আর এদিকে হচ্ছে NH2, এটাই গ্লাইসিন। তো গ্লাইসিনেট আয়ন কি? এখান থেকে এইচটাকে বাদ দিয়ে দাও, এখান থেকে এইচটাকে বাদ দিলে অক্সিজেনের মাথায় কি হবে? মাইনাস, অক্সিজেনের মাথায় কি হবে? মাইনাস। এটাই হচ্ছে গ্লাইসিনেট আয়ন। তাহলে এখানে কি হবে? এখানে সেন্ট্রাল মেটালের সঙ্গে অ্যাট এ টাইম অক্সিজেন অ্যাটম যুক্ত থাকবে আর নাইট্রোজেন অ্যাটম যুক্ত থাকবে, নাইট্রোজেন অ্যাটম যুক্ত থাকবে। ওকে, তার মানে একই সাথে দুটো দাতা পরমাণু ব্যবহার হচ্ছে, তার মানে এটাও কি বাইডেন্টেড লিগ্যান্ড। তারপরে ধরো বাইপিরিডিন, 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 বাইপিরিডিন কি এরকম, এই একটা পিরিডিন, এই একটা পিরিডিন। এবং আচ্ছা এটাকে এইভাবে লিখি, এই একটা পিরিডিন আর তার সাথে আর একটা পিরিডিন। এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে
তো এই দুটো নাইট্রোজেন একই সাথে ব্যবহার করে ও বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে, একই সাথে ব্যবহার করে বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে। তারপরে চলে এসো ডিএমজি মাইনাস, ডিএমজি মাইনাস, ডিএমজি মাইনাস, ডিএমজি মাইনাস, ডিএমজি মাইনাস এর পুরো নাম কি? ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। স্ট্রাকচারটা কেমন দেখতে? স্ট্রাকচারটা ঠিক এরকম, সি সি সিএইচ থ্রি, সিএইচ থ্রি, ডবল বন্ড এনওএইচ, NO মাইনাস। এটা হচ্ছে ওর স্ট্রাকচার, এটাই হচ্ছে ওর স্ট্রাকচার। এবং এখানে কি দেখা যায়? এখানে যেটা দেখা যায়, এ সেন্ট্রাল মেটালের সঙ্গে যখন যুক্ত হবে এই নাইট্রোজেন অ্যাটমটাকে ইউজ করবে আর এই অক্সিজেন অ্যাটমটাকে ইউজ করবে, মানে একই সঙ্গে ও দুটো দাতা পরমাণু ব্যবহার করবে, তাই ও বাইডেন্টেড লিগ্যান্ড। এরপর চলে আসি এসি মাইনাস, মানে অ্যাসিটাইল অ্যাসিটেটো, অ্যাসিটাইল অ্যাসিটেটো, অ্যাসিটাইল অ্যাসিটেটো। এটা অ্যাকচুয়ালি কেমন দেখতে? ঠিক এরকম দেখতে। এইটা, এইটা হচ্ছে আমার অ্যাসিটাইল অ্যাসিটেটো। এখানে কি হবে? যখন মেটাল আয়নটা যুক্ত হবে তখন এইভাবে অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকবে আর এই O মাইনাসের মাধ্যমে যুক্ত থাকবে, একটা অক্সিজেন অ্যাটমের মাধ্যমে, একটা O মাইনাসের মাধ্যমে। দাঁড়া, এখানে একটু ভুল হয়েছে সম্ভবত, দাঁড়া একটা মিনিট, এখানে একটু ভুল হয়েছে, এইখানে একটু ভুল হয়েছে। অ্যাসিটাইল অ্যাসিটেটো, তার মানে ডবল বন্ড সি সিএইচ থ্রি ও মাইনাস, এটাই হচ্ছে আমার অ্যাসিটাইল অ্যাসিটেটো, এটাই হচ্ছে আমার অ্যাসিটাইল অ্যাসিটেটো। এবং যখন সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হবে তখন O মাইনাসের মধ্যে আর এই CO গ্রুপের অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকবে, অর্থাৎ দুটো দাতা পরমাণু ব্যবহার করবে, তাই এরা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। নেক্সট, নেক্সট আমরা চলে যাই ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এখানে খুব বেশি তোদের জানতে হবে না, অল্প অল্প জানলেই হয়ে যাবে। ট্রাইডেন্টেড লিগ্যান্ড মানে তোরা বুঝতেই পারছিস সেখানে ডেন্টিসিটি কত, এখানে ডেন্টিসিটি হচ্ছে 3। মানে এই সমস্ত লিগ্যান্ডগুলি যখন জটিল যৌগ গঠন করবে ওরা একই সাথে তিনটে দাতা পরমাণু ব্যবহার করবে, মানে অ্যাট এ টাইম তিনটে দাতা পরমাণু ব্যবহার করবে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো উদাহরণ কি? ডাইইন, ডাইইন, ডাইইন এর ফুল ফর্ম কি? ডাইইথিলিন, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। দেখতে কেমন? একটা খাঁচার মতো দেখতে হবে, খাঁচার মতো। CH2, CH2, ডাইইথিলিন, আচ্ছা দুটো ইথিলিন যাবে, আর একটা হচ্ছে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। ডাইইথিলিন মানে এদিকে একটা নাইট্রোজেন দিতে হবে। আচ্ছা এইভাবে আঁকি তাহলে সুন্দর করে আঁকা যাবে, দেখতেও ভাল লাগবে। এখানে একটা নাইট্রোজেন NH, CH2, CH2, NH2, এদিকেও দেখি CH2, CH2, NH2। দেখো এটাই হচ্ছে আমার ডাইইন, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। ডাইইথিলিন কেন? CH2 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 CH2, অর্থাৎ দুটো আছে তাই ডাইইথিলিন। ট্রাইঅ্যামিন কেন? এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন, তিনটে অ্যামিন আছে তাই ট্রাইঅ্যামিন। এবং সেন্ট্রাল মেটালের সঙ্গে কিভাবে যুক্ত হবে? সেন্ট্রাল মেটালের সঙ্গে এইভাবে যুক্ত হবে, এই যদি মেটাল হয় এই নাইট্রোজেন অ্যাটম যুক্ত হবে, এই নাইট্রোজেন অ্যাটম যুক্ত হবে, এই নাইট্রোজেন অ্যাটম যুক্ত হবে, অ্যাট এ টাইম তিনটে নাইট্রোজেন অ্যাটম যুক্ত হবে এবং একটা খাঁচার মতো দেখতে লাগবে, একটা খাঁচার মতো দেখতে লাগবে, খাঁচা লাইক স্ট্রাকচার লাগবে। তো এটা হচ্ছে কি আমার ডাইইন, ওকে, ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এবার আমরা চলে যাই টেট্রাডেন্টেড লিগ্যান্ড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড মানে এক্ষেত্রে আমার ডেন্টিসিটি কত? 4। টেট্রাডেন্টেড মানে ডেন্টিসিটি হচ্ছে আমার 4, ডেন্টিসিটি হচ্ছে আমার 4, মানে এ একই সঙ্গে 4টি দাতা পরমাণু ব্যবহার করে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার সময়। তো তার উদাহরণ কি? ট্রাইন, ট্রাইন মানে কি? ট্রাইইথিলিন মানে তিনটে ইথিলিন থাকবে, ট্রাইইথিলিন
টেট্রামিন মানে 4টে অ্যামিন থাকবে, টেট্রামিন 4টে অ্যামিন থাকবে, ট্রাই ইথিলিন টেট্রামিন। দেখতে কেমন? দেখতে কেমন? 3টে ইথিলিন, NH CH2 CH2 NH CH2 CH2, আর একটা থাকবে NH CH2 CH2। তাহলে দেখ 3টে ইথিলিন হলো, 3টে ইথিলিন হলো, 1 2 3, 3টে ইথিলিন হলো। আর এদিকে একটা NH2, এদিকে একটা NH2 হলো। তাহলে এটাকে এখানে দেখ কতগুলো অ্যামিন হচ্ছে, কতগুলো অ্যামিন হচ্ছে, 1 2 3 4, এই দেখ 1 2 3 4, 4টে অ্যামিন, তাই টেট্রামিন। কতগুলো ইথিলিন আছে? ট্রাই ইথিলিন, CH2CH2 একটা, CH2CH2 দুটো, CH2CH2 তিনটে। তাহলে কতগুলো ইথিলিন হলো? 3টে ইথিলিন, ট্রাই ইথিলিন টেট্রামিন। এবং এখানে এরা সেন্ট্রাল মেটালের সঙ্গে কিভাবে যুক্ত হয়? এরা সেন্ট্রাল মেটালের সঙ্গে কিভাবে যুক্ত হয়? দেখ এই হচ্ছে মেটাল, এই নাইট্রোজেন যুক্ত হবে, এই নাইট্রোজেন যুক্ত হবে, এই নাইট্রোজেন যুক্ত হবে, এই নাইট্রোজেন যুক্ত হবে। তাহলে অ্যাট এ টাইম কটা দাতা পরমাণু ব্যবহার করা হলো? অ্যাট এ টাইম 4টে নাইট্রোজেন মানে 4টে দাতা পরমাণু ব্যবহার করা হলো। তাই এরা কি? তাই এরা কি? টেট্রাডেন্টেড লিগ্যান্ড, টেট্রাডেন্টেড লিগ্যান্ড। নেক্সট নেক্সট পেন্টাডেন্টেড লিগ্যান্ড। পেন্টাডেন্টেড লিগ্যান্ড কি? EDTA 3-। EDTA এর ফুল ফর্ম কি? ইথিলিন ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেটো, ট্রাইঅ্যাসিটেটো, ট্রাইঅ্যাসিটেটো। এটা হচ্ছে আমার পেন্টাডেন্টেড লিগ্যান্ড, যেখানে ডেন্টিসিটি হচ্ছে আমার 5, ডেন্টিসিটি হচ্ছে 5। নেক্সট লাস্ট কিন্তু ইম্পর্টেন্ট, হেক্সাডেন্টেড লিগ্যান্ড, ডেন্টিসিটি হচ্ছে 6, মানে 6টা দাতা পরমাণু অ্যাট এ টাইম ব্যবহার করে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হতে। উদাহরণ কি? EDTA 4-। EDTA 4- এর ফুল ফর্ম কি? ইথিলিন ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটো। পেন্টাডেন্টেডে কি ছিল? ট্রাইঅ্যাসিটেটো। হেক্সাডেন্টেডে কি হলো? টেট্রাঅ্যাসিটেটো। দেখতে কেমন স্যার? দেখতে কেমন এক্ষুনি জানিয়ে দিচ্ছি। ইথিলিন, ইথিলিন মানে এইটা, ইথিলিন ডাইঅ্যামিন মানে এইটা, এইটা 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 ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটো মানে এই একটা CH2C ডবল ও মাইনাস, CH2C ডবল ও মাইনাস, এদিকে একটা CH2C ডবল ও মাইনাস, এদিকেও একটা CH2C ডবল ও মাইনাস। এটাই হচ্ছে EDTA 4-। দেখ একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, চারটে মাইনাস, তাই কি হলো? EDTA 4-। কটা দাতা পরমাণু? একটা দাতা পরমাণু, দুটো দাতা পরমাণু, তিনটে পরমাণু, চারটে পরমাণু, পাঁচটা পরমাণু, ছটা পরমাণু। এই 6টা দাতা পরমাণু ও অ্যাট এ টাইম ব্যবহার করে সেন্ট্রাল মেটালের আয়নের সঙ্গে যুক্ত হতে, সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হতে। তো এটাই হচ্ছে আমার হেক্সাডেন্টেড লিগ্যান্ড, যার নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটো। তো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ শেষ। নেক্সট এবার কিছু স্পেশাল টাইপ অফ লিগ্যান্ড নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো পরীক্ষায় বহুবার এসছে। স্পেশাল টাইপ অফ লিগ্যান্ড, তার মধ্যে আসছে কি? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি? তুই বলতে পারিস ইট ইজ আ মিক্সচার অফ ইউনিডেন্টেড অ্যান্ড বাইডেন্টেড লিগ্যান্ড। কেন স্যার? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে দুটো দাতা পরমাণু থাকে, তাহলে স্যার একে বাইডেন্টেড বলছি না কেন? হ্যাঁ, আমি কি বললাম? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডে দুটি দাতা পরমাণু থাকে, কিন্তু থাকলেও যখন জটিল যৌগ গঠিত হয় তখন ও দুটো দাতা পরমাণুর মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করে, অর্থাৎ ও ইউনিডেন্টেডের মতো আচরণ করে। ওর কাছে দুটো দাতা পরমাণু আছে, কিন্তু অ্যাট এ টাইম দুটো দাতা পরমাণু ব্যবহার করে না। যদি করতো তাহলে ও বাইডেন্টেড লিগ্যান্ড হয়ে যেত। ও কি করছে? দুটো দাতা পরমাণুর মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করছে জটিল যৌগ গঠনের সময়, যে কোনো একটিকে ব্যবহার করছে জটিল যৌগ গঠনের সময়। অর্থাৎ
ও আচরণ করছে ইউনিডেন্টেটের মতো, ও আচরণ করছে ইউনিডেন্টেটের মতো, এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলা হয় কি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ডেফিনিশন খুব সুন্দর করে দেওয়া আছে যে যেসব লিগ্যান্ডের একের অধিক প্রকার দাতা পরমাণু থাকা সত্ত্বেও এক একটি জটিল যৌগ গঠনের ক্ষেত্রে কেবলমাত্র এক প্রকারের দাতা পরমাণু অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। স্যার উদাহরণ কি? উদাহরণটা বড় ইম্পর্টেন্ট, উদাহরণ হচ্ছে বড় ইম্পর্টেন্ট। যেমন তোরা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল পড়েছি সেমিস্টার 3-তে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনসে, ঠিক একই জিনিস অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডস। একই উদাহরণ, CN মাইনাস, অর এটাকে এইভাবেও লিখতে পারি, CN মাইনাস। দেখ CN মাইনাস এখানে দুটো দাতা পরমাণু আছে, একটা কার্বন একটা নাইট্রোজেন, কিন্তু যখন জটিল যৌগ গঠন করে তখন এই দুটো দাতা পরমাণুর মধ্যে অর্থাৎ কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে কোনো একজনকে ব্যবহার করবে। যেমন দেখা যায় অনেক সময় জটিল যৌগ গঠনের সময় ও শুধুমাত্র কার্বন পরমাণুকে ব্যবহার করলো, তখন আমরা তাকে বলবো সায়ানাইড, সায়ানাইড বা সায়ানিডো। আবার অনেক সময় দেখা যাবে কার্বনটাকে ব্যবহার না করে ও নাইট্রোজেনটাকে ব্যবহার করেছে, যখন নাইট্রোজেন অ্যাটমটাকে ব্যবহার করবে তখন আমরা তাকে বলবো আইসোসায়ানাইড। এরকম আরও উদাহরণ আছে, যেমন NO2 মাইনাস, একে এইভাবেও লেখা যায়, NO2 মাইনাসকে আমরা এইভাবেও লিখতে পারি ONO মাইনাস, একই জিনিস। যখন ওর নাইট্রোজেন অ্যাটমটা শুধুমাত্র ব্যবহার করবে তখন এর নাম হয়ে যাবে নাইট্রিটো এন, এন মানে নাইট্রোজেন অ্যাটম ব্যবহার করেছে। যখন ওর অক্সিজেন অ্যাটম ব্যবহার করবে ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তখন এর নাম হয়ে যাবে নাইট্রিটো ও, মানে ও অক্সিজেন পরমাণু ইউজ করেছে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, নেক্সট আরেকটাও আছে SCN মাইনাস, হলো SCN মাইনাস। এখানে দুটো দাতা পরমাণু আছে, একটা সালফারেন্ট একটা হচ্ছে নাইট্রোজেনেট। যখন সালফারেন্টটাকে ব্যবহার করবে সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তখন এর নাম হয়ে যাবে থায়োসায়ানেটো এস মানে সালফার পরমাণুর মাধ্যমে যুক্ত হয়েছে। অথবা যদি এরকম হয় ও নাইট্রোজেন অ্যাটমটা ইউজ করেছে সেন্ট্রাল মেটালের সঙ্গে, তখন আমরা তাকে বলবো থায়োসায়ানেটো এন, মানে নাইট্রোজেন অ্যাটম ইউজ করেছে। তো এরাই হচ্ছে আমার অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড এবং খুবই গুরুত্বপূর্ণ একটি লিগ্যান্ড। নেক্সট আর একটি গুরুত্বপূর্ণ লিগ্যান্ড পড়তে চলেছি যাকে আমরা বলছি চিলেটিং লিগ্যান্ড। খুবই ইম্পর্টেন্ট চিলেটিং লিগ্যান্ড, খুবই ইম্পর্টেন্ট চিলেটিং লিগ্যান্ড কারা হয়? এরা সাধারণত বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড। পলিডেন্টেড বলতে ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, এদেরকে একসাথে বলা হয় পলিডেন্টেড লিগ্যান্ড। তাহলে বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ডগুলি কি করে? তাদের একাধিক দাতা পরমাণু ব্যবহার করে এমনভাবে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয় যে দেখে মনে হয় ওরা একটা রিং ফর্মেশন করেছে বা খাঁচা ফর্মেশন করেছে। তাহলে চিলেটিং লিগ্যান্ড কারা? স্যার বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড। এদের কাছে আছে একাধিক দাতা পরমাণু, এরা তাদের একাধিক দাতা পরমাণু এমনভাবে ব্যবহার করে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয় যে দেখে মনে হয় এখানে একটা রিং ফর্মেশন হয়েছে বা খাঁচা তৈরি হয়েছে, তখনই আমি লিগ্যান্ডটাকে বলবো চিলেটিং লিগ্যান্ড। রিং ফর্মেশন যদি না হয়, খাঁচা ফর্মেশন যদি না হয়, তাহলে সে চিলেটিং লিগ্যান্ড নয়। মোনোডেন্টেড লিগ্যান্ডগুলি চিলেটিং লিগ্যান্ড নয়, বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড। উদাহরণ স্যার, চলো উদাহরণ দেখে নিই। উদাহরণ যেমন ইএন ইথিলিন ডাইয়ামিন, যেমন C2O4 2- অক্সালেটো আয়ন।
তারপরে স্যার ডিএমজি মাইনাস ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, তারপরে স্যার জিএলওয়াই মাইনাস গ্লাইসিনেটো আয়ন, তারপরে স্যার এসি মাইনাস অ্যাসিটাইল অ্যাসিটেটো আয়ন, তারপরে স্যার ট্রাইইন, তারপরে স্যার ডাইইন, তারপরে স্যার ইডিটিএ খুব ভালো চিলেটিং লিগ্যান্ড, ইডিটিএ 4 মাইনাস এবং ইডিটিএ 3 মাইনাস, দুটোই খুবই ভালো চিলেটিং লিগ্যান্ড। ওকে, তাহলে আমি কি বলেছি, এরা সেন্ট্রাল মেটালের সঙ্গে একাধিক দাতা পরমাণু ব্যবহার করে এমনভাবে যুক্ত হয় যে দেখে মনে হয় ওরা একটা রিং ফরমেশন করেছে। যেমন ইএনটা কি করেছে, ইএনটা দেখ এই, তাহলে ও দুটো দাতা পরমাণু অ্যাট এ টাইম ব্যবহার করে কি করলো, সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হওয়ার পর দেখ রিং ফরমেশন কি করেছে, হ্যাঁ স্যার করেছে তো, এই তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 5 মেম্বার রিং ফরমেশন করেছে। তাই ইএনটা কি, চিলেটিং লিগ্যান্ড। C2O4 2 মাইনাস, দেখ C2O4 2 মাইনাস, C2O4 2 মাইনাস, দেখ এমনভাবে দেখ সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয়েছে যে এখানে একটা রিং ফরমেশন হয়েছে, যেমন 1 2 3 4 5 5 মেম্বার রিং ফরমেশন করেছে। তাই C2O4 কি, চিলেটিং লিগ্যান্ড। আর একটা উদাহরণ দেখ যেটা আমি আগে এঁকেছি, এই দেখ ট্রাইন বা ডাইন এমনভাবে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয়েছে দেখে মনে হচ্ছে না একটা খাঁচা গঠিত হয়েছে বা একটা রিং ফরমেশন হয়েছে। তো এরা হচ্ছে কি, চিলেটিং লিগ্যান্ড। আর এইভাবে উৎপন্ন জটিল যৌগকে বলা হয় চিলেট যৌগ। হলো, আর চিলেট যৌগগুলি অত্যন্ত স্টেবল হয়। কারণ কি, কারণ এরা যেহেতু 5 মেম্বার্ড বা 6 মেম্বার্ড রিং ফরমেশন করছে, তাই এরা কি হয়, অত্যন্ত স্টেবল হয়। চিলেট জটিল যৌগ বা চিলেট যৌগগুলো কি হয়, অত্যন্ত স্টেবল হয়, এবং এই ঘটনাটাকে বলা হয় চিলেশন। তো কতগুলি চিলেটিং লিগ্যান্ড বা চিলেট যৌগ একটু পড়ি, এবং মনে রাখবি চিলেট যৌগগুলো কি হয়, সাধারণ জটিল যৌগের থেকে বেশি স্টেবল। চিলেট যৌগ যেমন ধর এইটা CuNH3 হোল 2 CuEn হোল 2 প্লাস, বা NiDMg মাইনাস, এরা সব হচ্ছে কি চিলেট যৌগ, কারণ এদের মধ্যে যে লিগ্যান্ডগুলি আছে তারা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। দেখ এটাকে কেন চিলেট যৌগ বলছি, আমি যদি স্ট্রাকচারটা দেখি, যে CuEn হোল 2 এর স্ট্রাকচারটা যদি আমি আঁকি তাহলে তোরা ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। স্ট্রাকচারটা যদি আমি আঁকি, তাহলে দেখ স্ট্রাকচারটা আঁকছি, মাঝখানে কপার থাকবে, এদিকে NH2 CH2 NH2, এদিকে NH2 CH2 NH2, এই দেখ ভালো করে দেখ, স্ববর্গীয় স্তরে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এমনভাবে মেটাল আর লিগ্যান্ডগুলো যুক্ত হয়েছে দেখে মনে হচ্ছে একটা রিং ফরমেশন করেছে, আর এই রিং ফরমেশন করেছে বলে ওর স্টেবিলিটি কি হয়ে যায়, অত্যন্ত বেড়ে যায়। যেমন দেখ 1 2 3 4 5 5 মেম্বার্ড, এদিকে 1 2 3 4 5, দুদিকেই ও কি করেছে, 5 মেম্বার্ড রিং তৈরি করেছে। এদেরকে বলা হয় চিলেট যৌগ, এবং এদের স্টেবিলিটি কি হয়, অত্যন্ত বেশি হয়। নেক্সট, চিলেট যৌগ শেষ। এবার আমরা পড়বো একটা নতুন ধরনের জিনিস, হোমোলেপটিক কমপ্লেক্স আর হেটারোলেপটিক কমপ্লেক্স। হোমোলেপটিক কমপ্লেক্স কি, যে সমস্ত কমপ্লেক্স বা জটিল যৌগে শুধুমাত্র সেম টাইপ অফ লিগ্যান্ডস থাকে, তারাই হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স। সেম টাইপ অফ লিগ্যান্ড বলতে, যেমন আমি ধর এটা লিখলাম কোবাল্ট H2O হোল 6 3 প্লাস, বা ধর আমি এটাই লিখলাম CuEn হোল 2
2 প্লাস। তাহলে এখানে দেখ মেটালের সঙ্গে শুধুমাত্র কি হয়েছে, ওয়াটার লিগ্যান্ডই যুক্ত হয়েছে, মানে সেম কাইন্ড অফ লিগ্যান্ড, মানে এখানে যে 6টা লিগ্যান্ড আছে 6টাই কি সেম লিগ্যান্ড। বা এখানে যে কপারের সঙ্গে দুটো ইএন যুক্ত হয়েছে, তো দুটোই কি সেম লিগ্যান্ড, কারণ দুটোই হচ্ছে কি ইএন, দুটোই হচ্ছে কি ইএন। ওকে, তো এখানে দেখ এরা হচ্ছে সেম টাইপ অফ লিগ্যান্ড দ্বারা গঠিত হয়েছে বা সেম কাইন্ড অফ লিগ্যান্ড দ্বারা গঠিত হয়েছে, এদেরকে বলা হয় হোমোলেপটিক কমপ্লেক্স, এদেরকে বলা হয় হোমোলেপটিক কমপ্লেক্স। তাহলে হেটারোলেপটিক কমপ্লেক্স কি, যারা ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডসের মাধ্যমে যুক্ত থাকে, যেমন এটা Fe H2O হোল 5 NO 2 মাইনাস 2 প্লাস হলো। তো এখানে দেখ আয়রন 5টা ওয়াটার লিগ্যান্ড আর একটা এনো লিগ্যান্ডের মাধ্যমে যুক্ত আছে, 5টা ওয়াটার লিগ্যান্ড একটা এনো লিগ্যান্ডের মাধ্যমে যুক্ত আছে, মানে এখানে 2 টাইপস অফ লিগ্যান্ড আছে, এখানে 2 টাইপস অফ ডিফারেন্ট লিগ্যান্ড আছে। বা এইটা CO NH3 হোল 4 Cl2 Cl, যদি আমি এটা দেখি তাহলে এই কমপ্লেক্সের দিকে তুই তাকিয়ে দেখ, এখানে সেন্ট্রাল মেটাল 2 ধরনের লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে, 2 টাইপস অফ লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে। তো এদেরকে আমরা কি বলবো, হেটারোলেপটিক, এদেরকে আমরা কি বলবো, হেটেরোলেপটিক, অর্থাৎ যারা ডিফারেন্ট কাইন্ডস অফ লিগ্যান্ডের সঙ্গে যুক্ত থাকে, আর এরা সেম টাইপ অফ লিগ্যান্ডসের মাধ্যমে যুক্ত, মানে যে কটা লিগ্যান্ড যুক্ত আছে প্রত্যেকটি একই লিগ্যান্ড, প্রত্যেকটি একই লিগ্যান্ড, তাহলে এদেরকে আমরা বলবো হোমোলেপটিক, হোমোলেপটিক কমপ্লেক্স। তো এই গেল হেটারোলেপটিক, এই গেল হোমোলেপটিক। নেক্সট আসছে খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা নির্ণয়। যদিও এটা এখানকার শেখানোর বিষয় নয়, কিন্তু আমাদের এখানে শেখাতে হয় কারণ এখানে কাজে লাগে। চল, তো আমরা এবার একটা জটিল যৌগে যে কেন্দ্রীয় ধাতু আছে তার জারণ সংখ্যা আমরা বার করবো এক এক করে। চলো বার করতে থাকি। তো চলো ফার্স্টে আমরা এরকম একটা নিচ্ছি, K4 FeCN হোল 6, এখানে কেন্দ্রীয় ধাতুকে আয়রন, এখানে কেন্দ্রীয় ধাতু হচ্ছে আয়রন। আমরা আয়রনের জারণ সংখ্যা কি করে বার করতে হবে সেটা শিখতে হবে, এবং জারণ সংখ্যা বার করতে গেলে চার্জ সম্বন্ধে ধারণা থাকতে হবে, মানে লিগ্যান্ডের চার্জ সম্বন্ধে ধারণা থাকতে হবে। লিগ্যান্ডের চার্জ বলতে স্যার, যেমন অ্যানায়নিক লিগ্যান্ড হলে লিগ্যান্ডের চার্জ কি হয়, নেগেটিভ। ক্যাটায়নিক লিগ্যান্ড হলে লিগ্যান্ডের চার্জ কি হয়, পজিটিভ। প্রশম লিগ্যান্ড হলে লিগ্যান্ডের চার্জ কি হয়, 0। এখানে যদি ভালো করে দেখিস, এখানে লিগ্যান্ডটা কি আছে, CN মাইনাস। আচ্ছা, তার আগে আমি বলি, যেহেতু আমি আয়রনের জারণ সংখ্যা বার করছি, তো আমি ধরে নিলাম আয়রনের জারণ সংখ্যা হচ্ছে X, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে X, অর্থাৎ বীজগাণিতিক নিয়মে আমি জারণ সংখ্যাটা বার করছি। আয়রনের জারণ সংখ্যা হচ্ছে X প্লাস CN মাইনাস 1, কারণ CN মাইনাস একটা অ্যানায়নিক লিগ্যান্ড যেখানে CN এর চার্জ হচ্ছে -1। তো কটা CN আছে, 6টা আছে, তাই 6 × -1 প্লাস পটাশিয়াম কি K প্লাস, পটাশিয়াম কি K প্লাস, অর্থাৎ পটাশিয়ামের চার্জ কত, +1। কটা আছে, 4টে আছে, তাই 4 × +1 ইজিক্যাল টু কি করব, ইজিক্যাল টু 0। স্যার আপনি ইজিক্যাল টু 0 ধরলেন কেন, ইজিক্যাল টু 0 ধরলেন কেন, কেন ধরলাম দেখ, তুই ভালো করে দেখ, এই সম্পূর্ণ যে জটিল যৌগ, এই সম্পূর্ণ জটিল যৌগের কোথাও কি কোনো চার্জ দেখতে পাচ্ছিস? এই সম্পূর্ণ জটিল যৌগটি একটি কি, প্রশম যৌগ। এই সম্পূর্ণ জটিল যৌগটি কি, একটি প্রশম যৌগ, তাই এর ওভারঅল চার্জ কত হবে, 0 হবে। প্রশম হলে ওভারঅল চার্জ কি হয়, 0 হয়। যেহেতু এর ওভারঅল চার্জ 0, তাই আমি ইজিক্যাল টু লিখছি 0, তাই আমি ইজিক্যাল টু লিখছি 0। যেহেতু এ একটা প্রশম জটিল যৌগ, তাই ইজিক্যাল টু লিখছি 0, কারণ ওর চার্জ কত হবে, 0 হবে। তাহলে দেখ এখান থেকে বার কর, x = +2 আসবে, তাহলে আয়রনের কত, +2, আয়রনের কত, +2। এ তো গেল আমি বীজগাণিতিক নিয়মে জারণ সংখ্যা বার করলাম, কিন্তু আমরা তো বড় হয়ে গেছি, মুখে মুখে জারণ সংখ্যা বার করতে চাইছি, মুখে মুখে জারণ সংখ্যা বার করতে চাইছি। তাহলে মুখে মুখে কি করে বার করব, তাহলে দেখ CN মাইনাস, তো 6টার কত হবে, -6 হলো, 4K প্লাস, 4K প্লাস মানে কত হচ্ছে, +4, তাহলে নেট চার্জ আমার কত আসছে, -2,
তাহলে -6 + 4 নেট চার্জ কত আসছে -2। কিন্তু আমি জানি এটা একটা প্রশম জটিল যৌগ, তাহলে টোটালটার চার্জ কত রাখতে হবে? 0 রাখতে হবে। প্রশম যৌগ মানে টোটালটার চার্জ কত হবে? 0 হবে। তাহলে টোটালটার চার্জ 0 রাখতে গেলে আমাকে এর সঙ্গে কি করতে হবে? +2 করতে হবে। তাহলে -2 + 2 মিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। -2 + 2 মিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা আমার কি হবে? +2। আয়রনের সংখ্যা কি হবে? +2। তাহলে নেট চার্জ কত এসছে? -2। এবার টোটালটার চার্জ কি করতে হবে? 0। টোটালটার চার্জ যদি আমাকে 0 করতে হয় তাহলে আয়রনের চার্জ কত হবে? +2। অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা কত হবে? +2। এইভাবে জারণ সংখ্যা বার করে। আরও দেখ। বিআর। চলো দেখি, এখানে আমি কোবাল্টের জারণ সংখ্যা বার করতে চাইছি। তো চলো, আমরা মুখে মুখে শিখলাম, তো আমরা মুখে মুখেই জারণ সংখ্যা বার করি, মুখে মুখেই বার করি। দেখো, বিআর কি? বিআর -1, বিআর মাইনাস, চার্জ কত? -1। NH3 স্যার একটা প্রশম লিগ্যান্ড, মানে চার্জ কত? 0। 4 × 0 মানে 0, ধরার কোনো দরকার নেই। Cl -1, কটা সিএল আছে? দুটো। তাহলে দেখো দুটো সিএল আছে মানে আমার -2, আর একটা বিআর মানে -1। নেট চার্জ কত হচ্ছে? -3। নেট চার্জ কত হচ্ছে? -3। কিন্তু টোটালটা একটা কি? প্রশম যৌগ। তাহলে টোটালটার চার্জ যদি আমাকে 0 করতে হয় তাহলে কোবাল্টের চার্জ কত বসাতে হবে? +3 বসাতে হবে। অর্থাৎ কোবাল্টের জারণ সংখ্যা কত হবে? +3। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। ধরো এটা বার করি, FeH2O হোল 5 NOSO4 হলো। আমরা এখানে আয়রনের জারণ সংখ্যা বার করব, মুখে মুখেই বার করি। SO4 2 মাইনাস, মানে চার্জ কত? -2। সালফেট আয়নের চার্জ কত? -2। NO প্লাস, আমরা পড়েছি NOটা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। NO প্লাস নাইট্রোসোনিয়াম আয়ন +1 হলো। এবার ওয়াটার একটা প্রশম লিগ্যান্ড, চার্জ কত? 0। তাহলে 0 × 5 মানে 0। তাহলে ওয়াটার ধরার কোনো দরকার নেই। তাহলে এটা কত আসছে? +1, আর এটা -2। তাহলে নেট চার্জ কত আসছে? -1। এবার টোটালটার চার্জ যদি আমাকে 0 করতে হয় তাহলে আয়রনের চার্জ কত হবে? +1। আয়রনের চার্জ কত হবে? +1। অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা কত? +1। তো হলো। আচ্ছা, যদি এইভাবে তোমাকে দেয়, CO Cl2 En হোল 2 SO4, সরি 2+, এইভাবে দিল এবং বলল এটা একটা ক্যাটায়নিক জটিল যৌগ, যেখানে আমাকে কোবাল্টের জারণ সংখ্যা বার করতে হবে। এটা ক্যাটায়নিক জটিল যৌগ, কোবাল্টের জারণ সংখ্যা বার করতে হবে, কারণ এই জটিল যৌগের ওভারঅল চার্জ কত? +2। এই জটিল যৌগের ওভারঅল চার্জ কত? +2। তাহলে আমি বীজগাণিতিক নিয়ম ইউজ করি। কোবাল্টের জারণ সংখ্যা x ধরলাম, প্লাস Cl কত? মাইনাস, তাই 2 × -1 প্লাস En মানে ইথিলিন ডাইয়ামিন, যেটা একটা প্রশম লিগ্যান্ড, অর্থাৎ চার্জ কত? 0। তাহলে 2 × 0 ইজিক্যাল টু কি এখন 0 বসাবো? না, কারণ কারণ এটা আমার প্রশম জটিল যৌগ নয়, এটা আমার প্রশম জটিল যৌগ নয়, এটা ক্যাটায়নিক জটিল যৌগ এবং ওভারঅল চার্জ কত? +2। তাই ইজিক্যাল টু আমি বসাবো +2। যেহেতু এই সম্পূর্ণ জটিল যৌগের চার্জ +2, তাই ইজিক্যাল টু আমি কি বসালাম? +2। ইজিক্যাল টু কি বসালাম? +2। এবং আমি যদি বার করি x ইজিক্যাল টু কত আসবে? ওহো, এখানে একটু ভুল হয়েছে। এখানে +1 হবে, সরি। হ্যাঁ, একই ব্যাপার। +2 আমি ভুল করে বসিয়ে দিয়েছি, এখানে +1 হবে হলো। তাহলে মানে এখানে +1 হবে। তাহলে x কত আসবে? +3। x কত আসবে? +3। মনে রাখবে, কোবাল্টের জারণ সংখ্যা 99% ক্ষেত্রে +3 আসে, আর কোবাল্টের কোঅর্ডিনেশন সংখ্যা +6 আসে। মনে রাখবে,
কোবাল্টের কোঅর্ডিনেশন সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে 6 আসে, আর জারণ সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে +3 আসে। ওকে, দেখো এবার স্যার এটা মুখে মুখে কি করে করব? যেভাবে আমরা আগের জটিল যৌগগুলো মুখে মুখে করছিলাম, তাহলে স্যার এইগুলো মুখে মুখে কি করে করব? চল দেখে নি কি করে মুখে মুখে করা যায়। কি করে এটা মুখে মুখে করা যায়, একটা স্পেশাল ট্রিক্স বলে দিই, যার সাহায্যে আমরা মুখে মুখে ক্যাটায়নিক জটিল আয়নের জারণ সংখ্যা বার করতে পারবো। দেখ, আমি বার করতে চাইছি কোবাল্টের জারণ সংখ্যা। তো দেখ এখানে কত আছে, -1 0, 0 × 2 মানে 0, ধরার কোনো দরকার নেই। তাহলে -1 × 2, তার মানে আমার আসছে -2, তাহলে আমার আসছে -2, আমার নেট চার্জ হচ্ছে -2। আমি এবার ধরে নিলাম এটা একটা প্রশম জটিল আয়ন, আমি ধরে নিলাম এটা একটা প্রশম যৌগ, আমি ধরে নিলাম, সত্যিকারের নয় কিন্তু, আমি ধরে নিলাম এটা একটা প্রশম যৌগ। যদি এটা প্রশম যৌগ হতো তাহলে কোবাল্টের চার্জ কত হতো, +2, কারণ Cl এর কত -2, আর এখান থেকে কত আসছে 0। তাহলে এটা 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 যদি প্রশম হতো তাহলে কোবাল্টের চার্জ কত আসতো, G+2 আসতো। কোবাল্টের চার্জ কত আসতো, +2 আসতো। কোবাল্টের চার্জ কত আসতো, +2 আসতো। কিন্তু এ কি প্রশম? না স্যার, এ তো প্রশম নয়। এর চার্জ কত, +1, এর চার্জ কত, +1। তো যেহেতু এর চার্জ +1, তাই আমি এখানে লিখছি +1 = কত আসছে, +3। তাহলে কোবাল্টের কত হচ্ছে, +3। আমি আবার বলছি, ইথিলিন ডাইঅ্যামিনের 0, তাহলে 0 × 2 0। ক্লোরিনের হচ্ছে -1, -1 × 2 হচ্ছে -2। আমি প্রথমে ধরে নেব এটা একটা প্রশম যৌগ। যদি প্রশম যৌগ হয়েই থাকে তাহলে কোবাল্টের চার্জ কত হতে হবে, +2। কোবাল্টের চার্জ কত হতে হবে, +2, কারণ আমার নেট চার্জ কত এসছে, -2, তাহলে প্রশম হতে গেলে কোবাল্টের চার্জ হবে কত, +2। কিন্তু এটা কি প্রশম যৌগ? না, এর চার্জ কত, +1, তাই আমি ওর সঙ্গে +1 করছি, তাহলে +2 +1, তাহলে আমার কোবাল্টের চার্জ কত আসছে, +3। তো এই ট্রিক্স ব্যবহার করে আমরা ক্যাটায়নিক জটিল আয়নের কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ সংখ্যা বার করবো। আরো দিচ্ছি, একটা দিলে তো মাথায় ঢুকবে না, আরো দিচ্ছি। এইটা ZnOH এর হোল 4 2 ZnOH এর হোল 4 2 কি করে করব, মুখে মুখে আমি জিঙ্কের জারণ সংখ্যা বার করব। কি করে, OH মাইনাস, মানে এর জারণ সংখ্যা -1, OH হচ্ছে OH হচ্ছে একটা অ্যানায়নিক লিগ্যান্ড যার চার্জ হচ্ছে -1। তাহলে -1 × 4, তাহলে কত হচ্ছে, নেট চার্জ -4। এবার আমি ধরে নেব এটা একটা প্রশম যৌগ। যদি প্রশম যৌগ হয় তাহলে জিঙ্কের চার্জ কত হবে, +4, তাই না? OH -1, তাহলে -1 × 4 কত হচ্ছে, -4, কত আসছে, -4। আমি ধরে নিলাম যে এটা একটা প্রশম যৌগ। তাহলে এটা যদি একটা প্রশম যৌগ হয় তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কত হতে হবে, +4। জিঙ্কের জারণ সংখ্যা কত হতে হবে, +4। কিন্তু এটা কি একটা প্রশম যৌগ? না, তা তো নয়। এর চার্জ কত, -2, তাই আমি লিখব -2। তাহলে +4 -2 কত হচ্ছে, +2। তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কত আসলো, +2। জিঙ্কের জারণ সংখ্যা কত আসলো, +2। খুবই ইজি। তোমরা বাড়িতে চেষ্টা করলে হামেশাই হাসতে হাসতে করতে পারবে। বাড়িতে চেষ্টা করলে হাসতে হাসতে করতে পারবে। ধর আর একটা করাচ্ছি, পিটি Cl NO2 NH3 হোল 4 2+। তো এখানে আমি প্লাটিনামের জারণ সংখ্যা মুখে মুখে বার করব। Cl কত, -1, NO2 -1, NH3 প্রশম লিগ্যান্ড, তাহলে 0 × 4 মানে 0, নেট চার্জে অংশগ্রহণ করবে না। এটা কত, -1, আর এটা হচ্ছে -1, তাহলে -1 নেট চার্জ কত হচ্ছে, -2। এবার পুরোটাকে যদি আমি প্রশম যৌগ ভাবি তাহলে প্লাটিনামের জারণ সংখ্যা কত হবে, +2। প্লাটিনামের জারণ সংখ্যা কত হবে, +2। কিন্তু এটা কি প্রশম যৌগ? না, এর চার্জ কত, +2। তাহলে এর সঙ্গে আবার +2 লিখবো, তাহলে কত হয়ে যাবে, 4।
তাহলে কত হয়ে যাবে 4। এখানে যে চার্জটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন এখানে চার্জ ছিল -2, তাই আমি -2 বসিয়েছি। এখানে চার্জ হচ্ছে +2, তাই আমি +2 বসিয়েছি। তাহলে কত আসছে? +4। তাহলে প্লাটিনামের জারণ সংখ্যা হচ্ছে +4। তো এইভাবে তুমি কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ সংখ্যা বার করতে পারবে খুব ইজিলি। নেক্সট, কোঅর্ডিনেশন সংখ্যা বা সবর্গাঙ্ক সংখ্যা নির্ণয়। কোঅর্ডিনেশন সংখ্যা মানে সিএন বার করা, সিএন বার করা, কেন্দ্রীয় ধাতব আয়নে সিএন বার করা। তো চলো শিখি। এবার প্রথমে আমরা দেখি কোঅর্ডিনেশন সংখ্যাটা কি। আমরা দেখেছিলাম ধরো K4 FeCN হোল 6। তো আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে তাকাই তাহলে দেখব আয়রনের সঙ্গে কটা লিগ্যান্ড যুক্ত আছে। আয়রনের সঙ্গে 6টা CN মাইনাস লিগ্যান্ড যুক্ত আছে অসমযোজী বন্ধনের মাধ্যমে। তার মানে এই Fe, এই একটা CN, এই একটা CN, এই একটা CN, 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 CN। তাহলে আমার 6টা CN সেন্ট্রাল মেটালের সঙ্গে কি আছে? যুক্ত আছে 6টা অসমযোজী বন্ধনের মাধ্যমে। তার মানে আয়রনকে ঘিরে কটা লিগ্যান্ড আছে? স্যার 6টা লিগ্যান্ড আছে। সেটাই ওর কোঅর্ডিনেশন সংখ্যা, সেটাই ওর কোঅর্ডিনেশন সংখ্যা। বা এখানে লিগ্যান্ড আর মেটালের মধ্যে কটা অসমযোজী বন্ধন তৈরি হচ্ছে? স্যার 6টা অসমযোজী বন্ধন তৈরি হচ্ছে। 1 2 3 4 5 6, 6টা অসমযোজী বন্ধন তৈরি হচ্ছে। তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা কত? 6। কোঅর্ডিনেশন সংখ্যা কত? 6। অর্থাৎ একটা সেন্ট্রাল মেটালকে যে কটা লিগ্যান্ড ঘিরে থাকে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে, সেই সংখ্যাটাই হচ্ছে আমার কোঅর্ডিনেশন সংখ্যা। এবার কোঅর্ডিনেশন সংখ্যা বার করার একটা ফর্মুলা আছে এবং আমি বলবো আমার ফর্মুলাটাকে ইউজ করে কোঅর্ডিনেশন সংখ্যা বার করতে, তাহলে কোনোদিন ভুল হবে না। কোঅর্ডিনেশন সংখ্যা বার করার ফর্মুলা কি? CN ইজ ইকাল টু নাম্বার অফ লিগ্যান্ডস into their denticity, স্যার ডেন্টিসিটি কি? এই তো কিছুক্ষণ আগে শেখালাম লিগ্যান্ডের শ্রেণী বিভাগ পড়ানোর সময়, যে ডেন্টিসিটি 1 হলে মানে একটাই দাতা পরমাণু ব্যবহার করলে মোনোডেন্টেড লিগ্যান্ড, ডেন্টিসিটি 2 হলে দুটো দাতা পরমাণু ব্যবহার করলে সেটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, ডেন্টিসিটি 3 হলে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, ডেন্টিসিটি 4 হলে টেট্রাডেন্টেড লিগ্যান্ড। তো ওটাই তো ডেন্টিসিটি। তো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার বার করার ফর্মুলা। কেন এই ফর্মুলার সাহায্যে বার করব, কোথায় ভুল হতে পারে সেটা আমি দেখাচ্ছি। তো চলো ফার্স্টে এটা দেখি। প্লাটিনাম Cl NO2 NH3 4, এই জটিলায়নটা দেখি। তো এই জটিলায়নে কেন্দ্রীয় ধাতব আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা কত? এখানে কোনো ভুল হবে না। কোঅর্ডিনেশন সংখ্যা কতগুলো লিগ্যান্ড আছে? তো প্রথমে দেখি Cl একটা আছে। Cl এর ডেন্টিসিটি কত? 1, তাই 1 × 1 প্লাস। এইভাবে করব। এবার কি আছে? NO2 আছে, একটা অন্য ধরনের লিগ্যান্ড। কটা আছে? একটা আছে। এর ডেন্টিসিটি কত? 1, তাহলে 1 × 1 প্লাস। তারপরে কি আছে? 4টে অ্যামিন আছে। তো নাম্বার অফ লিগ্যান্ডস কত? 4। ইন্টু অ্যামিনের ডেন্টিসিটি কত? 1। অ্যামিনের ডেন্টিসিটি কত? 1। তাহলে কত আসছে? 4 5 6। কোঅর্ডিনেশন সংখ্যা 6। কিন্তু ভুলটা কোথায় হবে? যখন এই রকম দিয়ে দেবে COCl2 En2, তোকে দিয়ে দিল প্লাস। যখন এইরকম একটা দিয়ে দিল, তুই ভুলটা কোথায় করবি? এখানে 2 + 2 যোগ করে বলবি কোবাল্টের কোঅর্ডিনেশন সংখ্যা 4। তুই কি করবি? En এর 2 আর Cl এর 2 যোগ করে 2 + 2 কোঅর্ডিনেশন সংখ্যা 4, এবং তুই ভুল করে ফেলবি যদি তুই সূত্র ইউজ না করিস। এবার তুই যদি সূত্র ইউজ করিস তাহলে দেখ তুই কিভাবে ঠিক করছিস। তাহলে এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন সংখ্যা কত? ফর্মুলা কি? নাম্বার অফ লিগ্যান্ডস ইনটু দেয়ার ডেন্টিসিটি। তাহলে প্রথমে কে আছে? Cl আছে। Cl
কতগুলো আছে? দুটো আছে। নাম্বার অফ লিগ্যান্ডস হচ্ছে 2। Cl এর ডেন্সিটি কত? 1, কারণ ও একটা মোনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে 2 × 1 প্লাস, এবার আর একটা ডিফারেন্ট লিগ্যান্ডের দিকে যাচ্ছি, নতুন ধরনের লিগ্যান্ড ইএন, একটা কি লিগ্যান্ড? বাইডেন্টেড লিগ্যান্ড। ইএন কতগুলো আছে? দুটো, মানে নাম্বার অফ লিগ্যান্ডস কত? 2। ইএন কি? বাইডেন্টেড লিগ্যান্ড, মানে ডেন্সিটি কত? 2। তাহলে 2 × 2 = 4 প্লাস 2, কোঅর্ডিনেশন সংখ্যা 6। কোঅর্ডিনেশন সংখ্যা 6। তাহলে সূত্র বার করে করলে, মানে সূত্রের সাহায্যে করলে তবেই ঠিক হবে, নতুবা তুই কি করবি? 2 + 2 4 লিখে চলে আসবি। ওকে, তাই আমি বলবো সূত্রটাকে ইউজ করে কোঅর্ডিনেশন সংখ্যা বার করতে। চলো এবার আমরা শিখব কার্যকরী পারমাণবিক সংখ্যা। কার্যকরী পারমাণবিক সংখ্যা কি? আমরা জানি প্রত্যেকটা জটিল আয়নের, ধর একটা জটিল আয়ন লিখছি, একটা জটিল আয়নে লিখছি, এখানে কেন্দ্রীয় ধাতু আয়রন এর একটা নিজস্ব পরমাণু ক্রমাঙ্ক আছে, সেটা কত? আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26, কিন্তু আয়রনের পরমাণু ক্রমাঙ্ক 26 কখন থাকবে? যখন ও ফ্রি অবস্থায় থাকবে, মানে যখন ও জটিল যৌগ গঠন করবে না, অর্থাৎ ও যখন মুক্ত অবস্থায় আছে, ফ্রি অ্যাটম অবস্থায় আছে, তখন আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হতো 26। কিন্তু আয়রন যখন জটিল যৌগ গঠন করবে, আয়রন যখন লিগ্যান্ডের সঙ্গে বন্ডিং করবে, আয়রন যখন লিগ্যান্ডের সঙ্গে বন্ডিং করবে, তখন ওর একটা নতুন ধরনের পরমাণু ক্রমাঙ্কের জন্ম হবে। সেটা কেন জন্ম হবে? সেটা বন্ডিংয়ের জন্য জন্ম হবে। সেই পরমাণু ক্রমাঙ্ককে আমরা বলি কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক বা কার্যকরী পারমাণবিক সংখ্যা, যাকে সংক্ষেপে বলা হয় ইএএন। ইএএন, তাহলে কি বললাম? তাহলে এই কার্যকরী পারমাণবিক সংখ্যা কিন্তু রিয়েল নয়, ওর রিয়েল পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 26, কিন্তু জটিল যৌগ গঠনের সময় ওর পরমাণু ক্রমাঙ্ক কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা কি বলছি? কার্যকরী পারমাণবিক সংখ্যা। যখন ও বন্ডিং করছে তখন ওর পরমাণু ক্রমাঙ্ক কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, যাকে আমরা ধরছি কি? কার্যকরী পারমাণবিক সংখ্যা। এবং এটার বলেছিলেন কে? এই ধারণার উদ্ভাবককে? এই ধারণার উদ্ভাবক হচ্ছে সিডউইক। সিডউইক, এই ধারণার উদ্ভাবক হচ্ছে সিডউইক। এই ধারণার উদ্ভাবক হচ্ছে সিডউইক। তো সেই জন্য এই তত্ত্বটাকে বলা হয় সিডউইক তত্ত্ব। সিডউইক তত্ত্ব কি বলছে? একটা কোঅর্ডিনেশন যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর কার্যকরী পারমাণবিক সংখ্যা, মানে ইএএন এর মান নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যার সমান হয়, তবে সেই যৌগটি অত্যন্ত স্থিতিশীল হয়, বা তবে সেই জটিল যৌগটি অত্যন্ত স্থিতিশীল হয়। তাহলে সিডউইক বলছে যখন জটিল যৌগ গঠিত হচ্ছে, কেন্দ্রীয় ধাতব আয়নগুলি একটা নতুন পারমাণবিক ক্রমাঙ্ক পাচ্ছে, এবং সেই পারমাণবিক ক্রমাঙ্ক যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সমান হয়, তাহলে সেই জটিল যৌগটি কি হবে? অত্যন্ত সুস্থিত হবে, অত্যন্ত সুস্থিত হবে। তাহলে কি বললাম? প্রত্যেকটি কেন্দ্রীয় ধাতব আয়নের ফ্রি বা মুক্ত অবস্থায় একটা পারমাণবিক সংখ্যা আছে, ওটাই হচ্ছে ওর রিয়েল পারমাণবিক সংখ্যা। কিন্তু সিডউইক বলছে যে যখন জটিল যৌগ গঠনের সময় ও যখন লিগ্যান্ডের সঙ্গে বন্ডিং করছে, তখন ওর পরমাণু ক্রমাঙ্ক কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি কার্যকরী পারমাণবিক সংখ্যা। এবং এই কার্যকরী পারমাণবিক সংখ্যা যখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমান হচ্ছে, তখন সেই জটিল যৌগটি কি হচ্ছে? অত্যন্ত স্টেবল হচ্ছে। সেই জটিল যৌগটি কি হচ্ছে? অত্যন্ত স্টেবল হচ্ছে। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। আচ্ছা, তার আগে আমরা শিখি কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক বার করে কি করে। কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক বার করা হয় ইএএন, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। কার্যকরী পারমাণবিক সংখ্যা বার করার নিয়ম হচ্ছে ধাতুর পরমাণু ক্রমাঙ্ক হলো মাইনাস ধাতুর জারণ সংখ্যা হলো প্লাস 2 × লিগ্যান্ডের সংখ্যা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা ইএএন বা কার্যকরী পারমাণবিক সংখ্যা বার করব। তো ফার্স্ট যাকে নিয়ে আসছি সেটা হচ্ছে এ, যেটা আমি এতক্ষণ লিখলাম, FeCN হোল 6 4 মাইনাস, FeCN হোল 6 4 মাইনাস। তাহলে আমি কি করছি? এর ইএএন বা কার্যকরী পারমাণবিক সংখ্যা বার করছি। দেখ, প্রথমে
আমি এর পরমাণু ক্রমাঙ্ক লিখছি, যেটা হচ্ছে ওর ফ্রি অবস্থায়, অর্থাৎ রিয়েল পরমাণু ক্রমাঙ্ক। তো আয়রনের রিয়েল পরমাণু ক্রমাঙ্ক কত? 26 আমরা জানি, মাইনাস ধাতুর জারণ সংখ্যা। ধাতুর জারণ সংখ্যা আমরা বার করতে জানি, এবং তুই যদি বার করে দেখিস এখানে আয়রনের জারণ সংখ্যা +2, তাহলে ধাতুর জারণ সংখ্যা +2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা। এখানে কতগুলো লিগ্যান্ড আছে? 6টা CN- লিগ্যান্ড আছে, তাহলে 2 × 6। তাহলে হিসাব করি, তাহলে 26 - 2 24 + 12 36। তাহলে আমার এখানে আয়রনের কার্যকরী পারমাণবিক সংখ্যা, যেটা বন্ডিংয়ের পর তৈরি হচ্ছে, সেটা কত আসছে? 36। এবার বল 36 কার পরমাণু ক্রমাঙ্ক? আমরা সবাই জানি 36 হচ্ছে ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক। 36 হচ্ছে ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক। তার মানে তার মানে তার মানে জটিল যৌগ যখন গঠিত হলো, তখন আয়রন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক লাভ করলো, তাই না? কার্যকরী পারমাণবিক সংখ্যা 36 মানে জটিল আয়নটির কেন্দ্রীয় ধাতব আয়ন Fe, কেন্দ্রীয় ধাতব আয়ন Fe নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক লাভ করলো। অর্থাৎ সিডুইক তত্ত্ব অনুসারে এই জটিল আয়নটি কি? ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল। কারণ ও তো তাই বলেছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যার সমান হয়, তবে সেই যৌগটি কি হয়? স্থিতিশীল হয়। তাহলে ও কি? অত্যন্ত স্থিতিশীল। আরো দেখি ধরো আরও দেখি, NiCO4, এর যদি EN বার করি, তাহলে ধাতুর মানে নিকেলের সত্যিকারের পরমাণু ক্রমাঙ্ক কত? 28, মাইনাস এখানে নিকেলের জারণ সংখ্যা কত? কার্বনিল ও চার্জ হচ্ছে 0, কারণ ও প্রশম লিগ্যান্ড, তাহলে 4 × 0 মানে 0, তাহলে নিকেলেরও জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 প্লাস এখানে লিগ্যান্ডের সংখ্যা কটা আছে? 4টে আছে, তাই 2 × 4, তাহলে 28 + 8 36। তাহলে আমি এখানেও দেখতে পাচ্ছি এই জটিল আয়নের ক্ষেত্রে বা এই জটিল যৌগের ক্ষেত্রে নিকেল নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক লাভ করছে। অর্থাৎ এই জটিল আয়নটিও কি? অত্যন্ত সুস্থিত, অ্যাকর্ডিং টু সিডুইক রুল। আচ্ছা, আমি যদি এটা করি, FeCN6 3- এর EN বার করে দেখি, যদি এর EN বার করি, তাহলে এর জারণ সংখ্যা বার করলে দেখবি আসবে +3, জারণ সংখ্যা বার করলে আসবে +3। তাহলে কি হচ্ছে? পরমাণু ক্রমাঙ্ক আয়রনের 26 মাইনাস +3 প্লাস 2 × 6, 2 × 6, তাহলে কত আসছে দেখ, হিসাব কর। 26 - 3 23 প্লাস 12 মানে 35। এ কি? তার মানে এই জটিল আয়রনের কার্যকরী পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 35, মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সমান হচ্ছে না। তার মানে এই জটিল আয়নটি কি? স্টেবল নয়। তাহলে এই জটিল আয়নটি স্টেবিলিটির জন্য কি করবে? এই জটিল আয়নটি স্টেবিলিটির জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই জটিল আয়নটি স্টেবিলিটির জন্য 35 থেকে 36-এ যেতে চাইবে। এই জটিল আয়নটি স্টেবিলিটির জন্য 35 থেকে 36-এ যেতে চাইবে। তার জন্য ওকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর যখনই ও ইলেকট্রন গ্রহণ করবে, নিজে কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। আর নিজে যখনই বিজারিত হবে, অপরকে কি করবে? জারিত করবে। অর্থাৎ এ জারক হিসাবে কাজ করবে, জারক রূপে কাজ করবে। এবং সত্যি এটা তাই করে। তাহলে আমরা কি দেখলাম? এটা স্টেবল জটিল আয়ন নয়, কারণ ওর কার্যকরী পারমাণবিক সংখ্যা 35 এসছে, 36 আসেনি। তাহলে ও 35 থেকে 36-এ যাওয়ার চেষ্টা করবে, বেশি স্টেবিলিটি আর্ন করার চেষ্টা করবে। তো 35 থেকে 36-এ যেতে গেলে ওকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, মানে ও নিজে কি হবে? বিজারিত, অপরকে কি করবে? জারিত। তাই এই জটিল আয়নটি জারক রূপে কাজ করে। ওকে, চলো, এই ছিল আমার EN বা কার্যকরী পারমাণবিক সংখ্যা। নেক্সট, এবার আমরা সবচেয়ে ভাইটাল জায়গায় চলে আসছি, ওয়ার্নারের স্ববর্গীয় তত্ত্ব।
এবার আমরা পড়ছি ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব। ভার্নার কি চেষ্টা করেছিলেন? ভার্নার যেটা চেষ্টা করেছিলেন কি চেষ্টা করেছিলেন? ভার্নার কি চেষ্টা করেছিলেন? অ্যাকচুয়ালি আমরা এখন যখন মডার্ন যুগে আছি, মডার্ন যুগে আমরা যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড লিখি, যেমন আমরা জানি কি একটা জটিল যৌগে মেটাল আয়নের সঙ্গে লিগ্যান্ড যুক্ত থাকে, লিগ্যান্ড অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। মেটাল লিগ্যান্ডের সঙ্গে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এবং মেটাল আর লিগ্যান্ডের মধ্যে কি বন্ধন আছে? অসমযোজী বন্ধন আছে, এবং অসমযোজী বন্ধনগুলি সমযোজী প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, অসমযোজী বন্ধনগুলি সমযোজী প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ আধুনিক তত্ত্ব অনুযায়ী আমরা মেটাল আর লিগ্যান্ডের মধ্যে বন্ধনের প্রকৃতি কি সেটা আমরা বার করতে পারি, এবং সেটা আমরা কি জানি যে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে অসমযোজী বন্ধন কাজ করছে এবং তারা সমযোজী প্রকৃতির হয়ে থাকে। কিন্তু যখন ভার্নার এই কাজকর্ম শুরু করলেন, মানে যখন ভার্নার স্ববর্গীয় তত্ত্ব দিলেন, তো ভার্নার স্ববর্গীয় তত্ত্ব কেন দিলেন? ভার্নার মেটাল আর লিগ্যান্ডের মধ্যে সম্পর্কটা কি, বা মেটাল আর লিগ্যান্ডের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে তার প্রকৃতি কি, সেটা সেটা ব্যাখ্যা করার জন্য তিনি একটা তত্ত্ব নিয়ে আসলেন, সেটাকেই বলা হয় ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব। কিন্তু যখন ভার্নার এই নিয়ে কাজকর্ম করছিলেন, তখন আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের ধারণা অতটা উন্নত ছিল না। অর্থাৎ তখন আমরা সরল লবণগুলির বন্ডিং কেমন হবে সেটাই ভালো করে ব্যাখ্যা করতে পারছি না। জটিল লবণ তো আরও দূরের ব্যাপার, জটিল লবণ কি আরও দূরের ব্যাপার। কিন্তু ভার্নার সেটা করলেন। ভার্নার মেটাল আর লিগ্যান্ডের মধ্যে বন্ডিংয়ের নেচার কীরূপ হবে সেই সম্বন্ধে একটা ধারণা দিলেন, এবং তিনি কি করলেন, কিছু কোবাল্টের যৌগ নিয়ে, কিছু কোবাল্ট দ্বারা গঠিত যৌগ নিয়ে কাজকর্ম শুরু করলেন। মানে মুখে বলে দিলেন না যে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে বন্ধনের প্রকৃতি এইরূপ, এটা মুখে বললেন না, তিনি একদম পরীক্ষামূলকভাবে প্রুফ করলেন সেই 1919 খ্রিস্টাব্দে, এবং তার জন্য তিনি কোবাল্টের কিছু যৌগ নিয়েছিলেন, এবং এই কাজকর্মের জন্য ভার্নারকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই ভার্নার তার স্ববর্গীয় তত্ত্বের জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? কারণ তখন সরল লবণের কেমিক্যাল বন্ডিং সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা নেই, সেখানে তিনি জটিল লবণে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে বন্ধনের প্রকৃতি কীরূপ হতে পারে সেই সম্বন্ধে তিনি ধারণা দিলেন, এবং পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠিত করলেন। হাওয়ায় কোনো কথা উড়ালেন না। তা তিনি কাজটা কি করেছিলেন? তত্ত্ব তো পরে পড়ব, তত্ত্বটা তো পরে আসছে, আগে দেখি কাজটা উনি কি করেছিলেন। উনি কিছু কোবাল্টের লবণ নিয়েছিলেন, যেমন এইটা নিয়েছিলেন COCl3 ডট 6NH3, এর কালারটা হচ্ছে অরেঞ্জ, এই যে এটার কালার হচ্ছে অরেঞ্জ। আর কি নিলেন? এটা 1 নম্বর নিলেন। 2 নম্বর উনি নিলেন COCl3 ডট 5NH3, এটার কালার কি? এটার কালার হচ্ছে পিঙ্ক। 3 নম্বর তিনি আর একটা কোবাল্টের কম্পাউন্ড নিলেন, সেটা হচ্ছে COCl3 ডট 4NH3, এটার কালার হচ্ছে গ্রিন, আর 4 নম্বর নিলেন এই কটা নিয়েই দেখাই, 3টেই দেখাই, 4 নম্বর আর লাগবে না, 3টে দেখালেই হয়ে যাবে। তিনি এই 3টে কোবাল্টের যৌগ নিয়ে কি করলেন? পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং তিনি দেখতে চাইছেন যে এই যে ক্লোরিনগুলো আছে সেই ক্লোরিনগুলো মেটাল আয়নের সঙ্গে কিভাবে যুক্ত আছে, অর্থাৎ এই ক্লোরিন আয়নগুলির বিহেভিয়ার এই মেটাল আয়নের সাথে কেমন, এই ক্লোরিন আয়নগুলির বিহেভিয়ার মেটাল আয়নের সঙ্গে কেমন, মানে এই ক্লোরিনগুলো মেটালের সঙ্গে আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে না সমযোজ্যতার মাধ্যমে যুক্ত আছে। তবে তখন তো সমযোজ্যতা ছিল না, তখন ছিল আয়নীয় যোজ্যতা এবং অআয়নীয় যোজ্যতা।
অর্থাৎ এই ক্লোরিনটা আয়নীয় যোজ্যতার মাধ্যমে কোবাল্টের সঙ্গে যুক্ত আছে, না এই ক্লোরিনটা অআয়নীয় যোজ্যতার মাধ্যমে কোবাল্টের সঙ্গে যুক্ত আছে। তো সেটার জন্য তিনি কি করলেন, এই তিনটে যৌগ নিলেন এবং পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। অর্থাৎ তিনি কোবাল্টের প্রতি Cl- এর ব্যবহার কেমন, সেটা তিনি জানতে চাইলেন। অর্থাৎ ও কি আয়নীয় বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, না সেখানে একটা অআয়নীয় যোজ্যতার সৃষ্টি হয়েছে। স্যার আয়নীয় যোজ্যতা অআয়নীয় যোজ্যতা মানে, হ্যাঁ পরিষ্কার করে দিই, একটু পরিষ্কার করে দিই জিনিসটা, আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি নিলাম KCl কি একটা আয়নীয় যৌগ, K+Cl-, অর্থাৎ এই Cl- K+ এর সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করেছে, অর্থাৎ এই Cl- আমি বলবো কি আয়নিক Cl-, এই Cl- আমি কি বলবো আয়নিক Cl-, অর্থাৎ এখানে Cl আয়নীয় যোজ্যতার মাধ্যমে পটাশিয়ামের সাথে যুক্ত হয়েছে। কিন্তু আমি যদি এখানে CCl4 নিই, কার্বন টেট্রাক্লোরাইড নিই, তাহলে এটা একটা সমযোজী যৌগ, অর্থাৎ এখানে যে ক্লোরিনটা আছে সেটা নন আয়নিক ক্লোরিন, অর্থাৎ এখানে যে ক্লোরিনগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে তারা সমযোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, অর্থাৎ তারা আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত নেই, অআয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, কারণ তখন তো সমযোজ্যতা ছিল না, অআয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে। স্যার এটার পরীক্ষামূলক প্রমাণ কি? তো পরীক্ষামূলক প্রমাণের জন্য এর সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করো, দেখবে AgCl এর প্রেসিপিটেট পড়ছে, মানে এই যে KCl এর সঙ্গে যে Cl- আছে সেটা আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত হয়েছে, অর্থাৎ আয়নিক Cl। কিন্তু তুমি যদি CCl4 এর সঙ্গে যদি সিলভার নাইট্রেট যোগ করো তাহলে কিন্তু কোনো প্রেসিপিটেট পড়বে না, নো পিপিটি। তার মানে এখানে যে চারটে ক্লোরিন আছে তারা অআয়নিক মানে নন আয়নিক, অআয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে। তো এটাই হচ্ছে আয়নিক যোজ্যতা আয়নিক Cl, আর এটাই হচ্ছে অআয়নীয় যোজ্যতা নন আয়নিক Cl। ঠিক আছে, চলো এবার তিনি এটাই জানতে চাইলেন যে কোবাল্টের সঙ্গে যে ক্লোরিনটা যুক্ত আছে আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে না অআয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে। তো তার জন্য তিনি কি করলেন, প্রত্যেকটার সাথে এক্সেস সিলভার নাইট্রেট যোগ করলেন, এবং যোগ করে তিনি দেখলেন প্রথম ক্ষেত্রে মানে ফার্স্ট সল্টের ক্ষেত্রে তিনি 3 মোল AgCl এর প্রেসিপিটেট পেলেন, 3 মোল AgCl এর পিপিটি পেলেন। সেকেন্ড সল্টের ক্ষেত্রে তিনি কি পেলেন, তিনি 2 মোল AgCl এর প্রেসিপিটেট পেলেন, 3 নম্বর কেসে তিনি কি পেলেন, 1 মোল AgCl এর প্রেসিপিটেট পেলেন, 1 মোল AgCl এর প্রেসিপিটেট পেলেন। তাহলে সেখান থেকে তিনি কি সিদ্ধান্তে আসতে পারলেন, দেখো AgCl এর প্রেসিপিটেট পড়ছে মানে আয়নিক Cl, আর AgCl এর পিপিটি পড়ছে না মানে নন আয়নিক Cl। খেয়াল থাকে যেন। তার মানে এখানে কোবাল্টের কাছে কটা ক্লোরিন আছে, 3টে ক্লোরিন আছে, এবং আমার 3 মোল AgCl প্রেসিপিটেট পড়ছে, তার মানে এই 3টে ক্লোরিনের মধ্যে 3টেই হচ্ছে আমার আয়নিক ক্লোরিন, অর্থাৎ এখানে যে 3টে ক্লোরিন আছে 3টি কোবাল্টের সঙ্গে আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, এবং অ্যামোনিয়াগুলো অআয়নীয় যোজ্যতার মাধ্যমে কোবাল্টের সঙ্গে যুক্ত আছে, তিনি সিদ্ধান্তে চলে আসলেন। নেক্সট এখানে দেখলেন 2 মোল AgCl এর প্রেসিপিটেট পড়েছে, তো 2 মোল AgCl এর প্রেসিপিটেট পড়েছে মানে এখানে 3টে Cl এর মধ্যে 2টো Cl হচ্ছে আমার আয়নিক Cl, 3টের মধ্যে 2টো Cl আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, আর একটা অআয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, এবং তার সঙ্গে 5টা অ্যামোনিয়া অআয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে।
এখানে 1 মোল AgCl এর প্রেসিপিটেট পেলেন, মানে 3টে ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন হচ্ছে আমার আয়নিক ক্লোরিন, একটা ক্লোরিন হচ্ছে আয়নিক ক্লোরিন, মানে একটা ক্লোরিন আয়নীয় যোজ্যতার মাধ্যমে যুক্ত আছে, আর বাদ বাকিগুলো অআয়নীয় যোজ্যতার মাধ্যমে কি আছে, যুক্ত আছে। ওকে, তাহলে এখান থেকেই তার তত্ত্বের প্রথম পয়েন্টে চলে আসলো, সেটা কি, প্রতিটি কোঅর্ডিনেশন যৌগে দু ধরনের যোজ্যতা দেখা যায়, একটা হচ্ছে আয়নীয় যোজ্যতা আর একটা হচ্ছে অআয়নীয় যোজ্যতা। আয়নীয় যোজ্যতাটাকে বলা হয় প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতা, অআয়নীয় যোজ্যতাকে বলা হয় গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি। দেখো ফার্স্ট পয়েন্টটাই এখান থেকে আমার উঠে আসলো। তাহলে প্রতিটি কোঅর্ডিনেশন যৌগে একটি ধাতব পরমাণু বা আয়ন থাকে যার দুই ধরনের যোজ্যতা বর্তমান, একটা হচ্ছে মুখ্য যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা, একটা হচ্ছে গৌণ যোজ্যতা বা অআয়নীয় যোজ্যতা, একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, একটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, এবার এখান থেকে এই যে ভার্নারের যে পরীক্ষা, এই ভার্নারের পরীক্ষার সাহায্যে এই সংকেতগুলোকে বলা হয় কিন্তু ভার্নারের সংকেত, এই সংকেতগুলোকে বলা হয় কিন্তু ভার্নারের সংকেত, এটা 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 ভার্নারের সংকেত। এখান থেকেই কিন্তু আমরা আমাদের মডার্ন সংকেত লিখতে পারি, এখান থেকেই আমরা কিন্তু এই জটিল লবণগুলিকে আমাদের মডার্ন সংকেতে লিখতে পারি। কিভাবে লিখতে পারি মডার্ন সংকেতে? দেখ কিভাবে লিখতে পারি মডার্ন সংকেতে, দেখ কিভাবে লিখতে পারি মডার্ন সংকেতে, এখান থেকে কিভাবে আমাদের মডার্ন সংকেতটা আসে, কিভাবে আমাদের এখানে মডার্ন সংকেতটা আসে। দেখ 3 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে, মানে এই 3টে ক্লোরিনের মধ্যে তিনটেই হচ্ছে আয়নিক, তাই আমি কি করছি, এই থার্ড ব্র্যাকেটের বাইরে 3টে ক্লোরিনকে নিয়ে চলে যাচ্ছি, এই থার্ড ব্র্যাকেটের বাইরে 3টে ক্লোরিনকে নিয়ে চলে যাচ্ছি, কারণ আমরা জানি থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারাই আয়নে ভাঙে। তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে 3টে ক্লোরিন আছে, মানে আমার 3টে Cl মাইনাস তৈরি হবে, অর্থাৎ 3টে আয়নিক ক্লোরিন পাবো, এবং সেই কারণেই 3 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে। 3 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে মানে আমার 3টে আয়নিক Cl মাইনাস আছে, অর্থাৎ জলীয় দ্রবণে 3টে Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, তাই আমি থার্ড ব্র্যাকেটের বাইরে 3টে Clকে রাখবো, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারাই কিন্তু আয়নে ভাঙে। তাহলে ভেতরে কে থাকবে, কোবাল্ট আর 6টা NH3 হোল 6, হয়ে গেল। নেক্সট এখান থেকে এর ফর্মুলা কি পাচ্ছি, দেখ 2 মোল AgCl প্রেসিপিটেট পাচ্ছে, মানে 2 মোল AgCl প্রেসিপিটেট হচ্ছে মানে দুটো Cl মাইনাস আয়নিক, মানে দুটো Cl মাইনাস সলিউশনে তৈরি হয়েছে, তার মানে তিনটের মধ্যে দুটো Clকে আমি বাইরে দিয়ে দেবো, কারণ আমার 2 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে। 2 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে মানে আমার 3টে Cl এর মধ্যে দুটো Clকে আমি থার্ড ব্র্যাকেটের বাইরে রাখবো, কারণ আমার দুটোই Cl মাইনাস আয়ন জলীয় দ্রবণে উৎপন্ন হবে। আর ভেতরে কি রাখবো, কোবাল্ট, দেখ 5টা অ্যামোনিয়া, NH3 হোল 5 আর একটা Cl। ওকে, এই যে 3টে Cl এর মধ্যে দুটোকে বাইরে রেখেছি, একটাকে ভেতরে রাখতে হবে। নেক্সট এখানে মডার্ন ফর্মুলা কি আসবে, 1 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে, মানে 3টের মধ্যে একটা Cl হচ্ছে আমার আয়নিক, তার মানে ওটাই থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, CO, 4টে অ্যামোনিয়া, এই যে 4টে অ্যামোনিয়া আর দুটো Cl থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো এখান থেকেই ভার্নারের সংকেত থেকে আমি মডার্ন সংকেত লিখে নিতে পারি, হলো। এবং এখান থেকে আর একটা কোশ্চেন তোকে করতে পারে, মোট আয়ন কত, মানে এর মোট আয়ন কত, দেখ মোট আয়ন কত, একে যদি আমি জলীয় দ্রবণে দিই তাহলে আমি মোট আয়ন কতগুলো পাবো। তাহলে এ আয়নে ভাঙলে কি তৈরি হবে, 3 Cl মাইনাস, এবং তার জন্যই 3 মোল AgCl প্রেসিপিটেট পড়ছিল, প্লাস CO NH3 এর হোল 6 2 প্লাস। তাহলে আমার আয়ন সংখ্যা কত হচ্ছে, এই একটা আয়ন আর 3টে Cl মাইনাস, মোট আয়ন কত, 4টে। এক্ষেত্রে মোট আয়ন কত হচ্ছে, দুটো Cl আর একটা থার্ড ব্র্যাকেট মিলে 3টে। এখানে মোট আয়ন কত হবে, একটা Cl মাইনাস আর একটা থার্ড ব্র্যাকেট, তাহলে মোট আয়ন কত হচ্ছে 2। আর একটা কি কোশ্চেন দেবে, যত আমি ওপর থেকে নিচে নামবো এদের তড়িৎ পরিবাহিতা কি হবে, বাড়বে। তড়িৎ পরিবাহিতা, এই সমস্ত জলীয় তড়িৎ পরিবাহিতা কি হবে, বাড়বে।
স্যার আপনি কি করে বলছেন এই সমস্ত লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা ওপর থেকে বাড়ছে? দেখো এর আয়ন সংখ্যা কত 4, এর আয়ন সংখ্যা কত 3, এর জলীয় দ্রবণের আয়ন সংখ্যা কত 2। যত ওপর থেকে নিচে নামছি আয়ন সংখ্যা কি হচ্ছে কমছে। আয়ন সংখ্যা কমে গেলে তড়িৎ পরিবাহিতাও কি হয়ে যাবে কমে যাবে। তড়িৎ পরিবাহিতাও কি হয়ে যাবে কমে যাবে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন কি দেবে যে এর 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 তড়িৎ পরিবাহিতার সঠিক ক্রম অনুসারে সাজাও, তড়িৎ পরিবাহিতার সঠিক ক্রম অনুসারে সাজাও। তাহলে তুমি কি করবে আয়ন সংখ্যা বার করবে, আয়ন সংখ্যা বাড়লে পরিবাহিতা বাড়ে, আয়ন সংখ্যা কমে গেলে পরিবাহিতা কমে যায়। তাহলে এটা হয়ে গেল, এটাকে আমরা বলছি প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, আর এটাকে আমরা বলবো সেকেন্ডারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি হলো। নেক্সট পয়েন্টে কি বলছে, নেক্সট পয়েন্টে বলছে যে মুখ্য যোজ্যতা কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ সংখ্যার সমান হয়। এই যোজ্যতাগুলি অ্যানায়ন দ্বারা কি হয় স্যাটিসফাইড হয়। মুখ্য যোজ্যতাগুলো কি হয় অ্যানায়ন দ্বারা কি হয় স্যাটিসফাইড হয়। ওকে, প্রথম কথা মুখ্য যোজ্যতা কি কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ সংখ্যার সমান হয়। ওকে ওকে, আর এই যোজ্যতাগুলো কি হবে অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত হবে। যেমন NaCl, যেমন NaCl, NaCl এ n এর কত জারণ সংখ্যা কত +1। তো যেহেতু n এর জারণ সংখ্যা +1 তাই একে স্যাটিসফাইড করতে গেলে একটাই Cl মাইনাস দরকার, একে স্যাটিসফাইড করতে গেলে একটাই Cl মাইনাস দরকার। তার মানে n এর জারণ সংখ্যাকে আমাকে স্যাটিসফাইড করতে একটাই Cl লাগছে, কারণ n এর জারণ সংখ্যা কত +1। অর্থাৎ অ্যানায়ন দিয়েই ওর জারণ সংখ্যা কি হচ্ছে স্যাটিসফাইড হচ্ছে, অ্যানায়ন দিয়েই ওর যোজ্যতা বা জারণ সংখ্যা কি হচ্ছে স্যাটিসফাইড হচ্ছে। এবার গৌণ যোজ্যতা কি বলছে, গৌণ যোজ্যতাগুলি কেন্দ্রীয় ধাতব আয়নের সমর্গাঙ্ক সংখ্যার সমান হয় এবং এটি অ্যানায়ন, প্রশম অণু বা কিছু ক্ষেত্রে ক্যাটায়ন দ্বারা কি হয় স্যাটিসফাইড হয়। অর্থাৎ গৌণ যোজ্যতাগুলোকে স্যাটিসফাইড কে করে লিগ্যান্ডগুলি করে। গৌণ যোজ্যতাকে স্যাটিসফাইড কে করে লিগ্যান্ড করে, কারণ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড থাকে। এবং গৌণ যোজ্যতা কার সমান হয় সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন সংখ্যার সমান হয়। এবার লিগ্যান্ড প্রশম হতে পারে, অ্যানায়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে। তাই গৌণ যোজ্যতাগুলি অ্যানায়নিক আয়ন, প্রশম আয়ন এবং ক্যাটায়নিক আয়ন দ্বারা কি হয় পরিপৃক্ত হয় বা স্যাটিসফাইড হয়। তাহলে চলো এবার তোমাকে এখান থেকে কি কোশ্চেন দেবে, তোমাকে বলবে ধরো এরকম একটা দিল CO Cl2 NH3 হোল 4 প্লাস এর মুখ্য যোজ্যতা কত, এখানে কোবাল্টের মুখ্য যোজ্যতা কত, তোমাকে বলবে কোবাল্টের মুখ্য যোজ্যতা কত, আর কি বলবে কোবাল্টের গৌণ যোজ্যতা কত। তোমাকে পরীক্ষায় কোশ্চেন করবে মুখ্য যোজ্যতা গৌণ যোজ্যতা কত। মুখ্য যোজ্যতা কি করে বার করবো, কোবাল্টের জারণ সংখ্যা বার করি। জারণ সংখ্যা কি করে বার করতে হয় আজকেরই আমি তোদের শিখিয়ে দিয়েছি। এটা 0 হবে, এটা -1 হবে, হিসাব কর -2 +3। এখানে জারণ সংখ্যা কত হবে +3। তাহলে কোবাল্টের যোজ্যতা কত হবে 3, +3 নয়, যোজ্যতা যখন লেখা হয় তখন মাইনাস প্লাস বাদ দিয়ে লিখতে হয়। তাহলে মুখ্য যোজ্যতা 3। গৌণ যোজ্যতা কার সমান হবে, গৌণ যোজ্যতা কার সমান হবে, গৌণ যোজ্যতা কোঅর্ডিনেশন সংখ্যা বা সবর্গাঙ্ক সংখ্যার সমান হবে। তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা বার কর, এর কোঅর্ডিনেশন সংখ্যা কি করে বার করতে হয় সেটাও আজকে শিখিয়ে দিয়েছি। কি শিখিয়েছি সেকেন্ডারি ভ্যালেন্সি আমরা কি করে বার করব, কারণ সেকেন্ডারি ভ্যালেন্সি বার করা হয় ধাতব আয়নের সেকেন্ডারি ভ্যালেন্সি বার করা হয় কোঅর্ডিনেশন সংখ্যার উপর ভিত্তি করে, কোঅর্ডিনেশন সংখ্যার উপর ভিত্তি করে। তো কোঅর্ডিনেশন সংখ্যা কোবাল্টের কি করে বার করব, কোঅর্ডিনেশন সংখ্যা কি করে বার করা হয়, এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে 2 + 4 6, এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে 6, অর্থাৎ গৌণ যোজ্যতা হবে কি 6, কারণ আমার গৌণ যোজ্যতা কোঅর্ডিনেশন সংখ্যার সমান আর মুখ্য যোজ্যতা জারণ সংখ্যার সমান। নেক্সট নেক্সট হ্যাঁ, নেক্সট কি কেন্দ্রীয় ধাতব আয়নের গৌণ যোজ্যতাগুলি, কেন্দ্রীয় ধাতব আয়নের গৌণ যোজ্যতাগুলি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয় এবং সেই অনুযায়ী জটিল আয়নটি একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি লাভ করে। মনে রাখবে কেন্দ্রীয় ধাতব আয়নের
কোনো একটা জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের গৌণ যোজ্যতার মান ফিক্সড হয় এবং এই গৌণ যোজ্যতাগুলি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হতে পারে এবং তারা জটিল যৌগের কি গঠন করে, ত্রিমাত্রিক আকৃতি লাভ করে এবং সেই অনুযায়ী জটিল যৌগের ত্রিমাত্রিক আকৃতি গঠিত হয়। যেমন ধরো Ml6, ধরো Ml6 বা Ml4, এই দুটো হচ্ছে একটা জটিল আয়ন। এখানে Ml6 এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে হলো। এখানে সেন্ট্রাল মেটাল কতগুলো লিগ্যান্ডের সঙ্গে যুক্ত, 6টা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত, মানে কোঅর্ডিনেশন সংখ্যা কত, 6, গৌণ যোজ্যতা 6, গৌণ যোজ্যতা 6। তো গৌণ যোজ্যতা 6 মানে 6টা লিগ্যান্ড মেটালের চারিদিকে কিভাবে বিন্যস্ত হতে পারে, তো 6টা মেটাল এইভাবে যদি মেটালের চারিদিকে বিন্যস্ত হয়, এইভাবে 6টা মেটাল, এইভাবে 6টা লিগ্যান্ড মেটালের ত্রিমাত্রিক দিকে এইভাবে বিন্যস্ত হতে পারে। আর এইভাবে যদি বিন্যস্ত হয় তখন ওর শেপ কি হয়, অষ্টতলকীয়। শেপ কি হয়, অষ্টতলকীয়। যদি কোঅর্ডিনেশন সংখ্যা বা গৌণ যোজ্যতা 4 হয় তাহলে মেটালের ত্রিমাত্রিক স্পেসে লিগ্যান্ডগুলো এইভাবে বিন্যস্ত হয়। মেটালের ত্রিমাত্রিক স্পেসে লিগ্যান্ডগুলো এইভাবে বিন্যস্ত হয়, তখন শেপ কি হয়, তখন শেপ হয় টেট্রাহেড্রাল। অর্থাৎ গৌণ যোজ্যতার উপর বা কোঅর্ডিনেশন সংখ্যার উপর একটা জটিল আয়নের জ্যামিতিক আকৃতি লাভ করে। যেমন কোঅর্ডিনেশন সংখ্যা যদি আর জ্যামিতিক আকৃতি, কোঅর্ডিনেশন সংখ্যা যদি 4 হয় তাহলে দেখা যায় তো জ্যামিতিক আকৃতি টেট্রাহেড্রাল হবে, টেট্রাহেড্রাল হবে, জ্যামিতিক আকৃতি টেট্রাহেড্রাল হবে। আবার এটাও দেখা যায় কোঅর্ডিনেশন সংখ্যা 4 হলে জটিল আয়নের জ্যামিতিক আকৃতি সমতলিক বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার হবে। এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার 5 হলে হবে টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিড। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে হবে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। এটাই তো কোঅর্ডিনেশন সংখ্যা বা গৌণ যোজ্যতার উপর বেস করে জটিল আয়নগুলির জ্যামিতিক আকৃতি নির্ভর করে। চলো এবার এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমরা করি। বলেছে নিম্নলিখিত পর্যবেক্ষণের ভিত্তিতে জটিল যৌগগুলির গঠন সংকেত এবং গৌণ যোজ্যতা কত লেখো, গৌণ যোজ্যতা কত লেখো। প্রথম জটিল আয়ন, প্রথম জটিল আয়ন হচ্ছে COCl3 4NH3 এবং এর সঙ্গে যখন এক্সেস সিলভার নাইট্রেট যোগ করেছি আমার 1 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে, আমার 1 মোল AgCl কি হয়েছে, প্রেসিপিটেট পড়েছে, আমার 1 মোল AgCl প্রেসিপিটেট পড়েছে। এটা হচ্ছে যৌগ, আর সেই যৌগটাকে অতিরিক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে যত মোল AgCl অধক্ষিপ্ত হচ্ছে। যৌগটা হচ্ছে COCl3.4NH3 এবং AgNO3 সঙ্গে বিক্রিয়া করলে 1 মোল AgCl এর প্রেসিপিটেট পড়ে। আমাকে বার করতে হবে যৌগটির গঠন সংকেত এবং তার সঙ্গে বার করতে হবে গৌণ যোজ্যতা কত। তো চলো গঠন সংকেতটা বার করে দিই, কোনো ব্যাপার গঠন সংকেত বার করা, তো আমি তো দেখিয়ে দিয়েছি, আমি তো আজকেরই দেখিয়েছি। তো 1 মোল AgCl প্রেসিপিটেট পড়ছে মানে এখানে 3টে ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন হচ্ছে আয়নিক ক্লোরিন, মানে এই 3টের মধ্যে একটা ক্লোরিন কি হয়ে যাবে, বাইরে চলে যাবে, 3টের মধ্যে একটা ক্লোরিন বাইরে চলে যাবে। তাহলে ভেতরে কি থাকবে, CO NH3 কটা, 4টে, NH3 আর 3টে Cl এর মধ্যে একটা Cl বাইরে গেছে, 2টো Cl ভেতরে থাকবে, Cl2 কি থাকলো, Cl2 হলো। তাহলে এটাই হচ্ছে ওর গঠন সংকেত, এটাই হচ্ছে ওর গঠন সংকেত। গৌণ যোজ্যতা কি, গৌণ যোজ্যতা মানে কোঅর্ডিনেশন সংখ্যা। তো এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, 4 আর ক্লোরিনের জন্য 2, তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, 6। তাহলে এর গৌণ যোজ্যতা কত হচ্ছে, SV মানে সেকেন্ডারি ভ্যালেন্সি কত হচ্ছে, 6, গৌণ যোজ্যতা কত হচ্ছে 6। নেক্সট NiCl2.6H2, এর সঙ্গে যখন এক্সেস, এর সঙ্গে যখন আমি এক্সেস সিলভার নাইট্রেট যোগ করব তখন আমার 2 মোল AgCl প্রেসিপিটেট পড়বে, 2 মোল AgCl প্রেসিপিটেট পড়বে। তো 2 মোল AgCl প্রেসিপিটেট পড়ছে মানে এখানে যে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিনই হচ্ছে আয়নিক ক্লোরিন, মানে এখানে এই দুটো ক্লোরিনই কি হবে, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে আয়নিক ক্লোরিন, ভেতরে কি থাকবে, নিকেল, নিকেল আর 6টা জল,
তাহলে এখানে গৌণ যোজ্যতা কত? তো এখানে নিকেলের কোঅর্ডিনেশন সংখ্যা 6, কারণ 6টা জল লিগ্যান্ড নিকেলকে ঘিরে আছে। তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা 6, মানে এর সেকেন্ডারি ভ্যালেন্সি কত? 6, সেকেন্ডারি ভ্যালেন্সি 6। নেক্সট আছে PtCl2 2NH3। এক্ষেত্রে একে, এই 3 নম্বরকে যদি অতিরিক্ত AgNO3 সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে আমার 0 মোল AgCl প্রেসিপিটেট পড়ছে। 0 মোল AgCl প্রেসিপিটেট পড়ছে, মানে এখানে প্লাটিনামের সঙ্গে যে দুটো ক্লোরিন আছে, দুটোই হচ্ছে নন আয়নিক ক্লোরিন। এখানে কোনো আয়নিক ক্লোরিন নেই, মানে কোনো কিছুই থার্ড ব্র্যাকেটের বাইরে যাবে না, যা থাকবে সব থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমার কি হচ্ছে? PT, তারপরে Cl2 আর দুটো NH3, তাই NH3 হোল 2। তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা কত? 2 + 2 4, মানে সেকেন্ডারি ভ্যালেন্সি কত? 4। খুবই ইজি। নেক্সট, চলো। তো আমার ক্লাসটা এই অবধি ছিল। কেমন লাগলো জানাস, আর বেশি বেশি করে কিন্তু লাইক করিস বেটা। তাহলে ওকে, ক্লাসটিকে আমি এখানেই শেষ করছি। ওকে, জয় হিন্দ, জয় ভারত।